Hi, everyone. Here today again to talk about financial literacy series 8. Today, we're going to talk about first time home buyers. And we have with us Ahmed Mahian. And he has been doing this session for a while now. And he's a financial advisor has a huge experience working with two of the big five banks. And he runs his own financial advice company. And today we're going to talk about the first time home buyer program. So let's start, Ahmed. থ্যাংক ইউ ভাইয়া। সো আজকের প্রেজেন্টেশনটা আমি চেষ্টা করেছিলাম যে হাউজিং মার্কেট এবং ফার্স্ট টাইম হোম বায়ার এই বিষয় নিয়ে। তো আ এই স্লাইড গুলো বানাতে গিয়ে দেখলাম যে it getting way big, so I had it into 2 pieces. সো আজকে আমি কথা বলব হলো ফার্স্ট টাইম হোম বায়ার এবং নেক্সট টপিকে আমি কথা বলব যে ইন জেনারেল হাউজিং মার্কেট এবং অন্যান্য যে টিপস গুলো আছে সেগুলো নিয়ে। সো আজকের এপিসোডটা পিওরলি যারা ১ম বার বাড়ি কেনার জন্য প্ল্যান করছে তাদের জন্য এবং অনেক বেসিক ইনফরমেশন আমি দিব। সেটা হয়তোবা অনেক যারা একবার বাড়ি কিনে ফেলেছে তাদের জন্য আসলে হয়তোবা এই টার্মস গুলো পরিচিত, বাট you might learn something new. So hopefully I can add some value to those people who already have house. আর যারা ফার্স্ট টাইম হোম বায়ার, যারা ১ম বারের জন্য বাড়ি কিনছেন তাদের জন্য তো hopefully it will be helpful. So to set the stage, just take a look at what's the price we are looking at in Canada right now, like price range of হাউজিং মার্কেট। সো আমরা যদি দেখি যে ১০ টা প্রভিন্সের এভারেজ হাউস প্রাইস গুলো যেমন সবচেয়ে বেশি এক্সপেনসিভ হলো BC তে। আর টরন্টো হলো 2nd মোস্ট এক্সপেনসিভ এবং যদি আমরা ক্যালগারির কথা চিন্তা করি, এডমন্টনের কথা চিন্তা করি ২ বছর ৩ বছর আগেও এগুলো আরেকটু কম দাম ছিল। বাট সিন্স এভরিবডি ইস স্টার্টিং টু মুভ টু ক্যালগারি এবং এডমন্টন, their price have been pretty high in the last few months. আর কিছু বড় সিটি যেমন উইন্ডসর এবং আম অনেক সিটি আছে যেগুলো পোর্টেবল ছিল। বাট পিপল নেট মাইগ্রেশন এর কারণে আসলে ওই প্রাইস গুলো আস্তে বাড়া শুরু করছে। বাট ইফ ইউ লুক এট দ্য ওভারঅল সিচুয়েশন, টরন্টো এবং ভ্যানকুভার ইজ স্টিল দ্য মোস্ট এক্সপেনসিভ মার্কেট ইন ক্যানাডা। যখন আমরা ফার্স্ট টাইম হোম বায়ার এর কথা চিন্তা করি, তার মানে হচ্ছে যে এই পপুলেশনটা হচ্ছে যে এখন কারেন্টলি রেন্ট করছে এবং they are in the market for buying their first home. So that's why it's first time home. Typically, renting is good option যদি আপনি ফ্লেক্সিবিলিটি চান অথবা আপনার যদি মুভ করতে হয় উইদিন দ্য নেক্সট 4-5 ইয়ার্স এর মধ্যে। কারণ বাসা যখন আপনি কিনবেন, একটা বাসা কিনবেন এবং যখন বাসাটা বিক্রি করে দিবেন, এটার একটা ট্রান্সেকশন কস্ট আছে এবং আমি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আরো অনেক ডিটেইলস এ যে কি ধরনের ট্রান্সেকশন কস্ট এর কথা আমি বলছি। বাট টিপিক্যালি দেয়ার আর লট অফ ফিস, ট্রান্সেকশন কস্ট দ্যাট ইউ হ্যাভ টু পে। নরমালি আপনি যদি বাসা ৫ থেকে ৭ বছর না থাকেন, দেন যেটা হয় যে ওই যে ট্রান্সেকশন ফি গুলো আম দেওয়ার পরে আসলে আপনার কোনো সেভিংস হয় না। সো আর এখনকার যে ইন্টারেস্ট রেট সেটার জন্য আরো বেশি এইটা হয়তোবা ৫-৭ বছর না হয়েও আরো হয়তোবা ১০ বছর লাগতে পারে যে এই ব্রেক ইভেন এ যেতে। হুম? সো নরমালি আমরা যখন রেকমেন্ড করি কাউকে যে বাড়ি কেনার ব্যাপারে, ফার্স্ট অফ অল আপনার নিড টা দেখতে হবে যে আপনার আসলে বাড়ি কিরকম দরকার, কি এরিয়াতে আপনার পার্সোনাল যে নিড। বাট কতদিন আপনি থাকবেন সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আপনি যদি ধরেন আম কথার কথা আপনি এডমন্টনে থাকেন, আপনার হয়তোবা টরন্টোতে ২ বছরের জন্য থাকতে হচ্ছে আপনার এডুকেশন পারপাস এ। ইটস নট দ্য বেস্ট ডিসিশন টু বাই a হাউস বিকজ আপনি ট্রান্সেকশন কস্ট এই আপনার ওই বাসার সবকিছু আপনি আরো কম দামে বিক্রি করতে হতে পারে। সো আবার বাসা কেনার একটা সুবিধা আছে যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইউ হ্যাভ টু মেক দ্য মর্টগেজ পেমেন্ট এবং মর্টগেজ পেমেন্টটা যদি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট এর যায়, তাহলে যেটা হয় যে আপনি ওভার দ্য টাইম আপনার একটা ফোর্সড সেভিংস থাকে যে এটার কারণে হয়তোবা আপনি মর্টগেজের অ্যামাউন্টটা বছর বছর কমে আসতেছে। এবং এইভাবে অনেকেই যারা অনেক আগে বাড়ি কিনেছিল তারা এখন দেখা যাচ্ছে যে তারা they have a sizable equity in their house. সো হয়তোবা প্রপার্টির দাম $1,000,000, তারা যখন শুরু করেছিল মর্টগেজের তখন ব্যালেন্স ছিল $8,00,000, বাট ওভার দ্যা লাস্ট 15 ইয়ার্স এ তারা হয়তোবা
এই মর্টগেজ ব্যালেন্সটা কমিয়ে এখন ৫,০০,০০০ এ নিয়ে আসছে। সো their equity is going up from $200,000 to $500,000. So it's a forced savings যেটা আপনার রেন্টিং এ কখনো হবে না। সবচেয়ে বড় যে সমস্যাটা অনেকেই যারা রেন্ট করতে চায় কিন্তু রেন্ট করতে ইচ্ছা করে না সেটা হচ্ছে যে এই যে আম হয়তোবা আপনি একটা ভালো বাসা পেলেন যেটা আপনি রেন্ট দিচ্ছেন এবং আপনি হ্যাপি। বাট দ্যা প্রবলেম ইস যদি আপনার ল্যান্ডলর্ড ওই বাসাটা বিক্রি করে দেয় বা আপনাকে বলে দেয় যে ইউ হ্যাভ টু মুভ আউট বিকজ দ্যা মার্কেট রেন্ট ইস হায়ার নাও। বিকজ আপনি অনেক আগে বাসাটা রেন্ট করেছেন। আম সি এটাই হচ্ছে মেইন প্রবলেম কানাডাতে যে এটাকে বলে পারপাস বিল্ড রেন্ট যে কিছু কোম্পানি আছে যারা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেমন চালায়। these are called purpose built rent মানে হচ্ছে যে এদের কাজই হলো বিল্ডিংটা বানানোই হচ্ছে রেন্ট আউট করার জন্য। সো এটাকে বলে লং টার্ম রেন্টাল সলিউশন। বাট আনফরচুনেটলি ওই ধরনের প্রপার্টি কানাডিয়ান মার্কেটে খুব একটা হয় নাই লাস্ট ১০-১৫ বছরে। সো এটাই হলো মেইন সলিউশন এর একটা প্রবলেম যে আমি যদি দেখি যে আম আমার একটা বাসা কিনতে বাসা ভা বা বাসা আমি একটা ভাড়া নিলাম কিন্তু আমাকে ৩ বছর পর বাড়িওয়ালা বলছে যে they are selling the house আমাকে মুভ করতে হয়। এই কারণে অনেক সময় মানুষ ডেসপারেট হয়ে নিজের একটা বাড়ি কেনে। সো that's a big decision. আম সো এবং আমরা যদি একটু দেখি যে লাস্ট ৪ বছর ৫ বছরে যে রেন্ট অলসো ওয়েন্ট আপ। আ এটা হলো এভারেজ রেন্টাল যেইটা, যেটা আমরা দেখি যে প্যান্ডেমিক এর আগেও ফার্স্ট 1 ইয়ার আসলে রেন্ট কমে গেছিল। কারণ সবাই আসলে আ they moved out, spread out from the city এবং আ এই সময় পর্যন্ত মর্টগেজের যেহেতু অ্যামাউন্ট ইন্টারেস্ট রেট খুব লো ছিল, উল্টা আরো রেন্ট রেন্ট কমে গেছে। বাট সিন্স ওই যে মর্টগেজের যে প্রাইস বাড়ার সাথে মর্টগেজ পেমেন্ট বেড়ে গেছে এবং আম ল্যান্ডলর্ডরা বলা শুরু করল যে উম দে দে আর স্কুইজড আউট বিকজ মর্টগেজ পেমেন্ট অনেক বেড়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলমোস্ট ৳২২০০ এভারেজ রেন্ট। এটা অ্যাক্রস ক্যানাডা। সো আপনি যদি স্পেসিফিক রিজিয়ন এর কথা চিন্তা করেন হয়তোবা আরো বেশি। বাট দিস ইস এভারেজ। আ সো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু রেন্ট আ অলমোস্ট $৪০০-৫০০ এর মতো বেড়ে গেছে হুইচ ইস 30-40% এর মতো ওভার দ্যা লাস্ট 3 ইয়ার্স। সো ইটস আ হিউজ আ প্রবলেম এবং এইটা একটা বিগ ফ্যাক্টর যে আমরা যে এখন ইনফ্লেশন এর প্রবলেম দেখছি, সেটার পিছনে কিন্তু এই রেন্ট একটা বড় একটা ফ্যাক্টর। কারণ ইনফ্লেশন এর 30% হলো এই রেন্টের উপর ডিপেন্ড করে। এখন আসি যে আপনি হয়তোবা বাড়ি কিনতে চান। সো বাড়ি কিনতে গেলেন, এখন বাড়ি কিনতে গেলে তো আপনার বাড়ি রিলেটেড অনেক খরচ আছে। যেমন হলো আপনার মর্টগেজ পেমেন্ট দিতে হবে। সো আমি যেটা করেছি যে আমি সিমিলার একটা প্রপার্টি যেটা ৳২২০০ এখানে এরকম একটা যদি প্রপার্টি আপনি কিনতে যান, হয়তোবা আপনার মর্টগেজ পেমেন্ট আসবে ৳২৮০০ র মতো। প্লাস আপনার প্রপার্টি ট্যাক্স দিতে হবে। যেটা আপনি যখন রেন্টে থাকতেন আপনাকে কিন্তু প্রপার্টি ট্যাক্স দিতে হচ্ছে না। প্লাস আপনার আবার মেইনটেন্যান্স এর একটা খরচ। প্রত্যেক বছর একটা মেইনটেন্যান্স লাগে আপনার বাসার জন্য। আম সো ওইভাবে যদি আপনি হিসাবটা করেন, আপনার হোম ওনারশিপ কস্টটা ইউজুয়ালি আপনার যেটা হয় যে 30-40% বেশি হয়। তা আপনি যদি রেন্ট কম্পেয়ার করেন, আপনি যদি একটা 2 বেডরুমের বাসার চিন্তা করেন, আ আপনি ধরেন ওটা ৳২,০০০ দিচ্ছেন। ওই একই ধরনের বাসা আপনি যদি কিনতে চান, আপনি ওন করতে চান তাহলে হয়তোবা আপনাকে ৳২৮০০ থেকে $৩,০০০ খরচ করতে হবে। সো এইটা হলো আপনার একটা জেনারেল আইডিয়া যে ওনারশিপ উইল অলওয়েজ বি মোর এক্সপেনসিভ দেন রেন্ট। এবং যখন যেমন আমরা এখন একটা খুব হাই ইন্টারেস্ট রেট পিরিয়ড এর মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম সময়ে কিন্তু দেখা যায় যে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে হা আম আ এই ওনারশিপ কস্ট টা আরো বেশি। কারণ হলো অনেকেই আছে যারা রেন্ট কন্ট্রোল এর মধ্যে আছে এখনো। সো তাদের হয়তোবা রেন্ট দিতে হচ্ছে ৳১৭০০-১৮০০ When you are comparing that with something like 35 thou $100 mortgage ও মানে আপনি বাড়ি কিনলে কিন্তু আপনার ডাবল হয়ে যাবে অলমোস্ট। হ্যাঁ? সো ওই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এখন আমরা ধরে নিলাম যে আপনি ঐসব সব এনালিসিস করলেন এবং আপনার কাছে মনে হলো যে না আপনার জন্য বাড়ি কেনাটাই আসলে আম আপনার প্রেফারড চয়েস। তো ১ম যেই জিনিসটা আসে যে আ ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্টটা হলো আপনার যে টাকাটা সেটা। সো এটা হলো ফার্স্ট কোয়েশ্চেনই আপনাকে জিজ্ঞেস করবে আপনি যখন কারো সাথে বাড়ি কেনার ব্যাপারে কথা বলবেন, ওরা আপনাকে ফার্স্ট কোয়েশ্চেন করবে যে ডাউন পেমেন্ট আপনার কত আছে? তানভীর ভাই, এনি কোয়েশ্চেন সো ফার? So, the
the chart was pretty alarming যে ৳৪-৫০০ বেড়ে গেছে ৩-৪ বছরে, right? So হ্যাঁ। that's a huge so maybe এখন যে for some people it's actually, yeah, you're right. The renting out is probably a better option, right? Because 30-40% cost যদি extra লাগে for the same house, then রাইট। it is an issue. So yeah, that's a good insight. সো তারপরে মিনিমাম পেমেন্ট এখন ডাউন পেমেন্ট আপনার কত লাগবে? সো আ উম রু রুল হলো যে ১ম ৫,০০,০০০ এর জন্য আপনার ৫% ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিনতে পারবেন মিনিমাম। তার মানে হচ্ছে যে ১ম ৫,০০,০০০ এর জন্য আপনার ৳২৫,০০০ ডাউন পেমেন্ট লাগবে। ৫,০০,০০০ এর থেকে ১,০০,০০০ এর যে রেঞ্জটা, যদি ধরেন আপনি ৳৭,০০,০০০ র একটা বাড়ি কিনেন, তাহলে আপনার লাগবে হলো ১ম ৫,০০,০০০ এর জন্য ২৫,০০০ প্লাস সেকেন্ড যে 200,000 ৫,০০,০০০ থেকে ৭,০০,০০০ এর এই ২,০০,০০০ এর জন্য আপনার 10%। সো এই ২,০০,০০০ এর 10% হলো ২০,০০০ প্লাস ২৫,০০০। সো আমার ৪৫,০০০ এর ডাউন পেমেন্ট লাগবে। আর যদি আপনি $১,০০,০০০ এর উপরে কোন বাড়ি কিনতে যান, তাহলে আপনাকে অবশ্যই 20% ডাউন পেমেন্ট দিতে হবে। সো দ্যাটস দ্যা মিনিমাম ডাউন পেমেন্ট রুল। সো আ আপনি যেই রেঞ্জে প্রাইস আপনি খুঁজতেছেন, আ আপনি যেকোনো ব্যাংকের ওয়েবসাইটে গেলে আপনি মিনিমাম ডাউন পেমেন্ট ক্যালকুলেটর দিয়ে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন যে এরকম একটা চার্ট। বাট দিস ইস দ্যা অ্যাকচুয়াল গভর্নমেন্ট রুল। এবং ধরেন আপনার ৳৭,০০,০০০ র বাড়িতে আপনি ৳২,০০,০০০ ডাউন পেমেন্ট দিলেন। বাকি টাকাটা হলো আপনার ব্যাংক থেকে মর্টগেজ হিসাবে দিবে আপনাকে। এখন অনেকেই আছে যে বাংলাদেশ থেকে ধরেন অনেকেই টাকা নিয়ে আসছে, তারা ক্যাশে বাড়ি কেনে। সো ওগুলার কথা আলাদা। তারা হয়তোবা পুরোটাই ডাউন পেমেন্ট দিয়ে দিচ্ছে। আম বাট নরমাল যারা আমরা রেগুলার ওয়েতে ইনকাম করি, তারা দেখা যায় যে মেক্সিমামই হলো যে ডাউন পেমেন্ট দিচ্ছে প্লাস দ্যা রেস্ট অফ দ্যা মানি ইস ফ্রম দ্যা ব্যাংক। সো আমরা আগের সেশনগুলোতে অনেক ডিটেইলস এ কথা বলেছি যে এই যে ডাউন পেমেন্টটা আসলে কিভাবে সেভ করা উচিত। সো we talked about RRSP, we talked about First Home Savings Account, we talked about TFSA. সো আমি এটাতে খুব বেশি টাইম স্পেন্ড করব না। If somebody needs to um, get more insight, please go back to সেকেন্ড সেশন যেখানে RRSP নিয়ে কথা বলেছি এবং I believe 5th সেশন যেখানে আমরা TFSA এবং FHSA নিয়ে কথা বলেছি। সো আ আপনি হয়তোবা সেভ করলেন RRSP, FHSA তে। ওই টাকাটা আপনি এই ডাউন পেমেন্টের হিসেবে আপনি ইউস করতে পারবেন। এখন আসি যে আ সাধারণত আপনি যখন মর্টগেজ জন্য যাবেন, মর্টগেজ সাধারণত ২ ধরনের হয়। একটা হলো কনভেনশনাল মর্টগেজ, আরেকটা হলো হাই রেশিও মর্টগেজ। সো পার্থক্যটা কি? আমি ফার্স্ট এ বলি যে, আপনি যখনই একটা বাড়ি $১,০০,০০০ এর উপরে কিনতে যাবেন, ইউ হ্যাভ টু গেট আ কনভেনশনাল লোন। আপনাকে হাই রেশিও লোন আর হবে না। হুম? আ সো 20% আপনাকে মিনিমাম লাগবেই আ ডাউন পেমেন্ট। এটাই হলো কনভেনশনাল লোন। সো কনভেনশনাল মর্টগেজ হলো আপনার আ এগুলাতে ব্যাংক আপনাকে কোনো সিএমএসসি ইন্সুরেন্স চাবে না। হুম? আম আমি এই স্লাইডটাতে আমার মনে হয় আসার আগে এই পরের স্লাইডটা আমি আচ্ছা। কনভেনশনাল মর্টগেজটা যেটা বলতে চাচ্ছি যে, যখনই আপনার বাড়ির দাম ৳১,০০,০০০ এর উপরে হবে, তখনই আপনাকে কনভেনশনাল লোনই নিতে হবে। আপনি হাই রেশিও নিতে পারবেন না। হাই রেশিও মর্টগেজটা কি? সেটা একটু আমি বুঝালে তাহলে কনভেনশনালটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার যখন ডাউন পেমেন্টের অ্যামাউন্ট 20% এর নিচে থাকবে এবং বাড়ির দাম $১,০০,০০০ এর নিচে, তখন এই এই গ্রুপটা ব্যাংকের কাছে ব্যাংক মনে করে যে এরা খুব রিস্কি বড়োয়ার। কারণটা কি? যে ধরেন আপনার ৫% ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাড়ি কিনলেন এবং মার্কেট খুব খারাপ। আ দেখা গেল যে মার্কেট 30% বা 20% ডাউন করেছে। সো প্রপার্টিতে আপনার কোনো ইকুইটি আর নাই। ধরেন আপনি ৳৫,০০,০০০ র একটা বাড়ি কিনেছিলেন এবং 5% ডাউন পেমেন্ট মানে ৳২৫,০০০ আপনার টাকা ছিল। এখন প্রপার্টিটা 20% ডাউন করে ৳৫,০০,০০০ থেকে ৳৪,০০,০০০ এ নেমে আসলো। এখন মার্কেট ভ্যালু হলো ৪,০০,০০০ কিন্তু আপনার মর্টগেজ কিন্তু এখনো ৪,৭৫,০০০। সো ব্যাংক এই রিস্কটা নিতে চায় না। তো ওরা যেটা করল যে, ওরা বলল যে, "না আমরা এই ধরনের সিচুয়েশন এ আমরা মানে আম মর্টগেজ দিব না।" সো তখন গভর্নমেন্ট যেটা করল যে, "আচ্ছা ঠিক আছে। আমরা এরকম একটা ইন্সুরেন্স কোম্পানি ক্রিয়েট করলাম। আম যাদেরকে তারা হলো ইন্সুরেন্স দিবে। এই, এই ধরনের কেসে যদি কোনো কারণে আমার ধরেন আমি একটা মর্টগেজ নিলাম এবং মর্টগেজ নেওয়ার পরে আমার বাড়ির দাম কমে গেল। আমি আর মর্টগেজ দিতেই পারলাম না। হুম?
সে সেগুলো ক্ষেত্রে ব্যাংক করবে কি? ওই ইন্সুরেন্স কোম্পানিকে যেয়ে বলবে যে, "হেই, তোমার ক্লায়েন্ট" কারণ আমি তো ওই ইন্সুরেন্স কোম্পানি থেকে আ এই ইন্সুরেন্সটা নিছি। ওর ব্যাংক তখন যেয়ে ইন্সুরেন্স কোম্পানিকে বলবে যে, "তোমার ক্লায়েন্ট আমার মর্টগেজ ঠিকমতো দিচ্ছে না।" সো তখন ইন্সুরেন্স কোম্পানি ওই ব্যাংককে যেই পরিমাণ টাকা আমি দিচ্ছে না, ওই টাকাটা ওকে দিয়ে দিবে। সো এই কারণেই এটাকে বলে ডিফল্ট ইন্সুরেন্স যে আমি অ্যাজ এ মর্টগেজ বরোয়ার আমি ডিফল্ট করলাম। এবং অবশ্যই ইন্সুরেন্স কোম্পানি তো আর আমাকে এই জিনিসটা ফ্রি দিবে না। সো এইজন্যেই ইন্সুরেন্স কোম্পানি আমার কাছ থেকে প্রিমিয়াম নেয়। এই প্রিমিয়ামটাই হলো আমি নেক্সট স্লাইডে আমি এক্সপ্লেইন করছি। বাট আ যেটা বললাম যে ডিফল্ট মর্টগেজ হলো সেগুলাই যেগুলো হলো আপনার এদেরকে বলে হাই রেশিও মর্টগেজ যেগুলোতে 20% এর নিচে আমার ডাউন পেমেন্ট। আর যেহেতু এইটা একটা স্পেসিফিক ক্রাইটেরিয়ার মর্টগেজ সো এদেরকে একটা স্ট্রিক্ট গাইডলাইন ফলো করতে হয়। যেটা আপনার আ সিএমএইচসি ওরা গাইডলাইনটা দেয়। কানাডা মর্টগেজ হাউজিং কর্পোরেশন। আ ওদের একটা গাইডলাইন আছে এবং আমি এটা একটু পরেই ক্লিয়ার করতেছি। এবং ইট ক্যান অনলি বি ফর ওনার অকুপাইড প্রপার্টি। মানে হলো আমি যেটাতে প্রাইমারি রেসিডেন্ট হিসেবে থাকবো। আমি রেন্টাল প্রপার্টি কখনো এটা হতে পারে না। অনেক সময় মর্টগেজ ব্রোকাররা বা মর্টগেজ অ্যাডভাইজাররা একটু আম চালাকি করে এই বাসাকে দেখায় প্রাইমারি দিয়ে তারপরে কয়েকদিন পরে আবার ওটাকে ভাড়া দেয়। বাট লিগ্যাল ওয়েতে আপনার ইট হ্যাজ টু বি ইউর প্রাইমারি রেসিডেন্ট মানে আপনাকেই থাকতে হবে। হুম? এখন তাহলে কনভেনশনালটা কি? যেটা হাই রেশিও না সেটাই কনভেনশনাল। যে আমার বাড়ির দাম যদি ৳১,০০,০০০ এর উপরে হয় এবং আমার 20% এর উপরে যদি ডাউন পেমেন্ট হয় তাহলে আ সেটা আপনার কনভেনশনাল। সো কনভেনশনাল এর সুবিধাটা কি? যে যেহেতু ব্যাংক বলতেছে যে না আচ্ছা মার্কেট 20% ফল করার সম্ভাবনা খুব কম। আম সো আমরা আসলে তুমি ইন্সুরেন্স না কিনলেও হবে। আমরা তোমাকে ফোর্স করব না ইন্সুরেন্স কিনতে। সো যেহেতু ইন্সুরেন্স কিনতে হচ্ছে না সো আমি এই ইন্সুরেন্স এর টাকাটা সেভ করতেছি। হ্যাঁ? আর যেহেতু এটা ব্যাংক আ নিজেদের পয়সা থেকে দিচ্ছে, নিজেদের যে ফান্ড আছে এই কারণে ব্যাংক অনেক সময় এক্সেপশন দেয় যে আচ্ছা এটা মার্জিনালি অ্যাপ্লিকেশনটা খুব মার্জিনালি একটা স্টেজে আছে। আমি একটু এক্সেপশন দিয়ে আমি ওটা কাজ করায় নিলাম। হ্যাঁ? এবং আ আরেকটা মেইন পার্থক্য যেটা যে এই হাই রেশিও মর্টগেজের ইন্টারেস্ট রেট সবসময় বেস্ট ইন্টারেস্ট রেট হয়। কারণটা কি? কারণ এখানে ব্যাংকের কোনো আসলে কোনো লস নাই। আমি যদি মর্টগেজ দিতে ফেইল করি ব্যাংক কিন্তু প্রটেক্টেড। কারণ হলো ব্যাংক কিন্তু ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে টাকাটা নিয়ে নিতে পারবে। সো এই কারণে ব্যাংক ওদের সবচেয়ে বেস্ট রেটটা যেটা, সেটা সবসময় হাই রেশিও তে দিবে। whereas কনভেনশনাল মর্টগেজের যে রেটটা, সেটা মোস্ট অফ দ্যা টাইম আপনার এই হাই রেশিও মর্টগেজের থেকে একটু বেশি হয়। ধরেন 0.1% বা 0.15% বেশি হয়। হ্যাঁ? ডিপেন্ড করে যে মার্কেটে তখন রেটটা কি যাচ্ছে। এখন আসি যে আমি যে এতক্ষণ ধরে ইন্সুরেন্স প্রিমিয়াম নিয়ে কথা বললাম। সো ওই যে বললাম যে, আপনার যখন 20% এর নিচে ডাউন পেমেন্ট থাকবে তখন ব্যাংক আপনাকে ফোর্স করবে এই ইন্সুরেন্সটা কেনার জন্য। এবং এরকম ৩ টা আপনার ইন্সুরেন্স কোম্পানি আছে যারা এই ডিফল্ট ইন্সুরেন্সটা দেয়। একটা হচ্ছে সিএমএইচসি, আরেকটা হচ্ছে সেইজেন, আরেকটা হচ্ছে কানাডা গ্যারান্টি। সো সেইজেন হলো আপ সা এ এই লাস্টের ২ টা হলো আপনার প্রাইভেট কোম্পানি। আর সিএমএইচসি টা হলো আপনার ক্রাউন কর্পোরেশন মানে হলো গভর্নমেন্টের নিজস্ব কর্পোরেশন। সো আমরা সাধারণত সিএমএইচসি টার কথাই সবসময় বেশিরভাগ সময় শুনি। আচ্ছা। এখন আপনার ইন্সুরেন্স প্রিমিয়াম কত দিতে হবে সেটা ডিপেন্ড করবে হলো আপনার মর্টগেজের উপরে। সেটা কিরকম? আ ধরেন আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি যে ৳৫,০০,০০০ ৳৫,০০,০০০ আমার যদি বাড়ির দাম হয় তাহলে 5% ডাউন পেমেন্ট দিলে আমার মর্টগেজ অ্যামাউন্ট আসতেছে ৳৪,৭৫,০০০। এই অ্যামাউন্ট এর উপরে মানে 5% ডাউন পেমেন্টে আমাকে ইন্সুরেন্স দিতে হবে 4%, 4%। সো আ অলমোস্ট $19,000 will be my insurance premium. হ্যাঁ? সো এই টাকাটা ব্যাংক করবে কি যখন আমাকে মর্টগেজটা দিবে, এই টাকাটা ও করবে কি মর্টগেজের সাথে এড করে দিবে। কারণ ও জানে যে আমার কাছে ৳১৯,০০০ পকেটে নাই যে আমি ওটা দিতে পারব। সো ওরা করবে কি এই ইন্সুরেন্স প্রিমিয়ামটা আমার মর্টগেজের সাথে এড করে দিবে এবং আমি আমার যে রেগুলার মর্টগেজ পেমেন্ট আছে, সেই মর্টগেজ পেমেন্টের সাথে ওই টাকাটা শোধ করব। আ এবং এটার সাথে আবার একটা ট্যাক্স আসে। অবশ্যই কানাডায় থাকি আর ট্যাক্স তো দিতেই হবে যেকোনো কিছুতেই।
সো ওই ট্যাক্সের টাকা আবার আপনাকে আলাদা করে দিয়ে দিতে হবে কিন্তু। ওইটা আপনি এড করতে পারবেন না। সো এই ১৯,০০০ এর যে ট্যাক্স আ ধরেন ১৯,০০০ এর ট্যাক্স হবে হয়তোবা খুব বেশি হলে ৳১,০০০, ৳১,০০০-১,২০০। এই টাকাটা আপনাকে আলাদা করে দিতে হবে ক্লোজিং এর সময়। আপনার লয়ার ওটা দিয়ে দিবে। বাট এই প্রিমিয়ামের টাকাটা আপনার মর্টগেজের সাথে এড হয়ে যাবে। সো ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যত বেশি ডাউন পেমেন্ট আপনার প্রিমিয়ামটা কিন্তু কমে আসতেছে। সো রাইট। যখনই আপনার ডাউন পেমেন্ট ২০% ক্রস করে যাবে, ২০% ডাউন পেমেন্ট হলেই আপনার আর কোন ইন্সুরেন্স প্রিমিয়াম দিতে হচ্ছে না। এবং that becomes a conventional mortgage. এই সবগুলা কিন্তু হাই রেশিও মর্টগেজ। এবং এটাতে আপনি সবচেয়ে বেস্ট রেট পাবেন ব্যাংকের থেকে। কারণ ব্যাংকের কোন আসলে রিস্ক নাই। কারণ এই সব রিস্ক হলো এই ইন্সুরেন্স কোম্পানিগুলো আ বেয়ার করতেছে। মানে কোন কিছু খারাপ হলেই কেউ যদি মর্টগেজ না পারে, তাহলে ওরা ইন্সুরেন্স কোম্পানিকে পাঠায় দিবে ক্লেইমটা। ক্লিয়ার ভাইয়া? ওকে। Yep. So I সো had a question about হ্যাঁ, CMHC, so I think you kinda answered it. So, রাইট। basically the text ও ইয়েটা ব্লেন্ডেড হয়ে যায়। টেক্সট ব্লেন্ডেড হয়ে যায়। প্রিমিয়ামটা ব্লেন্ডেড হয়ে যায়, বাট জাস্ট একটা দিতে হয়। ওই So which is not bad. প্রিমিয়ামের উপরে যে ট্যাক্সটা হয় সেটা হ্যাঁ, ব্লেন্ডেড করা যায় না। ব্লেন্ডেড করে, হ্যাঁ। আচ্ছা। এখন আসি যে আমরা যে যারা বাড়ি কেনে এদের আসলে প্রপোর্শনটা কি? সো যদি আপনি দেখি যে ফার্স্ট টাইম হোম বায়ার হিস্টোরিক্যালি এরা ছিল আপনার অলমোস্ট 50% অফ টোটাল হাউজিং আ ট্রুডো আসার আগ পর্যন্ত ছিল প্রায় 50% এর মতো। এবং যেহেতু আ বাড়ির দাম ট্রুডো আসার পর থেকে মানে খুবই বড় আ হাই রেটে বাড়া শুরু করছে। এই ফার্স্ট টাইম হোম বায়ার এর রেশিওটা কিন্তু আস্তে, আস্তে কমা শুরু করছে। এবং আপনি আস্তে, আস্তে দেখেন যারা রিপিট বড়োয়ার, হোম ওনার, রিপিট হোম ওনার যাদের এক্সিস্টিং একটা বাড়ি ছিল, যেমন তানভীর ভাই মনে হয় আপনি একটা বাড়ি সেল করেছেন। সো ইউ উইল বি ওয়েল ইউ ক্যান কোয়ালিফাই ফর ফার্স্ট টাইম হোম বায়ার। বাট ধরেন আমার কথা, আমার যেমন একটা এক্সিস্টিং বাড়ি আছে। আমি যদি বা কন্ডো আছে। আমি যদি আরেকটা বাড়ি কিনতে যাই, দেন আই উইল বি ক্যাটেগরাইজড অ্যাজ 30%. সো দ্যাট পার্সেন্টেজ has been pretty flat for almost 10 years. So that's not changing. So মিক্সচারটা কি চেঞ্জ হচ্ছে? মিক্সচারটা হচ্ছে যে ফার্স্ট টাইম হোম বায়ারটা ড্রপ করতেছে গ্র্যাজুয়ালি। আর ইনভেস্টর ক্যাটেগরিটা আস্তে, আস্তে বাড়া শুরু করছে। এবং এইটা আরো এক্সেলারেটেড হইছে যখন আপনার এই ২০২০-২১ সালের যে লোয়েস্ট ইন্টারেস্ট রেট পিরিয়ড আমরা যখন দেখছি। সো এই সময়টা আসলে প্রচুর পরিমাণে আপনার আ আ ইনভেস্টর এক্সট্রা এক্সট্রা ইনভেস্টর যারা ছিল তারা আ কিনেছে। একজনের একটা বাড়ি ছিল, ওইটা রিফাইন্যান্স করে আরেকটা বাড়ি কিনেছে। কারণ অনেক ক্যাশ ছিল। সো ওই ডিসকাশন গুলো আমরা নেক্সট টপিকে করব। নেক্সট সেশনে করব। বাট ইউ ক্যান সি দ্য কম্পোজিশন চেঞ্জ, রাইট? সো দ্যাটস দ্য বটম লাইন। এখন আসি যে ফার্স্ট টাইম হোম বায়ার কারা? তানভীর ভাইয়ের একটা কোয়েশ্চেন ছিল গত কোয়েশ্চেনে। সো আপনার এক্সাম্পলটায় তানভীর ভাই ইউ আর কনসিডার ফার্স্ট টাইম হোম বায়ার বিকজ আপনি যতটুকু আমাকে বলেছিলেন যে ইউ সোল্ড ইউর প্রপার্টি ইন 2019 আর 20 20 হলে আ হ্যাঁ, আপনি অলরেডি ফার্স্ট টাইম হোম বায়ার এই বছরে। সো দ্যা রুল ইস এখানে যেমন একটা এক্সাম্পল আছে, এটা সিআর এর ওয়েবসাইট থেকে নেওয়া। যে যেই বছরে আপনি নিবেন প্লাস তার প্রিসিডিং 4 ক্যালেন্ডার ইয়ার। সো যদি কেউ আ জুলাই 31st 2025 নেয়, তাহলে আ এই পিরিয়ডের মধ্যে আপনার বাড়ি থাকা যাবে না। আচ্ছা, আচ্ছা। সো আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে you will be first time home buyer next year January. ওকে, ওকে। 'Cause I sold it August 2020. So I Right. guess, yeah. Yeah. So আপনি That is it. নেক্সট ইয়ার এর জানুয়ারিতে you will be considered again first time home buyer. সো এইটা আসলে গভর্নমেন্টের একটা ভুল ক্যাটেগরি টাইটেল whatever they ফার্স্ট টাইম আসলে বলা উচিত ছিল না। মানে এটা বলতে ভুল শোনায় যে আসলে ফার্স্ট টাইম মানে হচ্ছে যে কিনা ১ম বার বাড়ি কিনছে, না। You can be a first time home buyer if you wait for 5 years এবং you can you or your spouse sold a property 5 years ago and then you can become a first time home buyer again after 5 years. So that's kind of the rule. সো প্রত্যেক ৫ বছরে একবার করে এই ক্লকটা রিসেট হয়। এবং আপনি ইউ ক্যান বি ফার্স্ট টাইম হোম বায়ার মাল্টিপল টাইম ইন ইউর লাইফটাইম। এবং আপনার যদি রেন্টাল প্রপার্টিও থাকে,
as long as you don't have any principal resident in the last 5 years, then uh, you are still considered as first time home buyer. So first time home buyer এর সাথে যত কিছু আসে সেগুলোর জন্য আপনি সবকিছুতেই কোয়ালিফাই করবেন। আম এবং কারো যদি ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে এই ডেফিনিশনটা আরেকটু লিবারাল এবং এটা আরো এটা আরো আম আপনার মানে এটা একটু ফ্লেক্সিবল। কারো যদি ডিসেবিলিটি থাকে। হ্যাঁ? সো ফার্স্ট টাইম হোম বায়ার আমরা দেখলাম যে আ যেই বছরে আপনি কিনবেন সেই বছর প্লাস তার আগের ৪ বছর আপনার কোন প্রপার্টি থাকা যাবে না। যেটাতে আপনি প্রিন্সিপাল রেসিডেন্ট হিসেবে ছিলেন অথবা আপনার স্পাউস ছিল। এখন আসি যে আম মার্কেট যে আমরা হাউজিং মার্কেট আপনি যখন বাড়ি কিনতে যাবেন, কিছু ফ্যাক্টর আছে যেগুলা আপনার বাড়ির দামটা আসলে প্রাইসটা সেট করে দেয়। অবভিয়াসলি একটা হলো যে ইন্টারেস্ট রেট এবং ইন্টারেস্ট রেটের যে লেভেলটা সেটা। ডিমান্ড সাপ্লাই ওই যেই মার্কেটে আপনি চিন্তা করতেছেন সেই মার্কেটের ডিমান্ড সাপ্লাই কিরকম ছিল। এখন একটা বড় একটা কথা চলতেছে যে কানাডিয়ান জব মার্কেট ইস ভেরি সফট এবং যে কারণে ব্যাংক অফ কানাডা দ্রুত সময়ের মধ্যে তারা ইন্টারেস্ট রেট কাট করা শুরু করছে যে উই আর উই আর প্রবাবলি হেডিং ইনটু আ রিসেশন এবং অনেকগুলো ইন্ডিকেশনেই দেখা গেছে যে অলরেডি পার ক্যাপিটা বেসিসে রিসেশন কিন্তু অলরেডি চলে আসছে। এখন শুধু বড় সেক্টরে জব লস স শুরু হওয়া শুরু করবে সামনে। এছাড়াও আপনার যে জোনিং বাই ল যেমন টরন্টোতে ছিল আপনার এখন মাল্টিপল ইউনিট করতে দিচ্ছে এই জিনিসটা। যেমন আবার পপুলেশন গ্রোথ যেমন আমরা ক্যালগারির ক্ষেত্রে দেখেছি যে লাস্ট 2 ইয়ার্স এ ওদের এক্সট্রিম পপুলেশন গ্রোথ ছিল এবং এই কারণে ওদের মার্কেট খুব স্টেবল। আর obviously আপনার স্পেসিফিক নেইবারহুড তো অবশ্যই এটা সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যে রিয়াল এস্টেট ইস অলওয়েজ রিজিওনাল থিং যে আপনার হয়তোবা আ টরন্টোর ডাউনটাউনের কন্ডো মার্কেট খুব খারাপ অবস্থা। আবার দেখা যাচ্ছে আ কোনো একটা স্পেসিফিক নেইবারহুড এ খুব ভালো ওদের ওখানে প্রাইসটা স্টিল স্টেবল আছে। সো ইটস অল ডিপেন্ডস অন হোয়াট নেইবারহুড ইউ আর লুকিং আ লাইক আপনার প্রপার্টিটা যে আপনি খুঁজতেছেন সেই নেইবারহুড এর উপরে। সো ইন্টারেস্ট রেট যেহেতু কথাটা বললাম, সো কুইকলি আমি জাস্ট একটু জুম আউট করে দেখাতে চাচ্ছিলাম যে লাস্ট 25 ইয়ার্স এ ইন্টারেস্ট রেট হ্যাজ বিন ফলিং এবং বাড়ির দাম আস্তে বাড়া শুরু করেছে। সো দিস ইস দ্য গ্রিন লাইন ইস এভারেজ হাউস প্রাইস আর দ্য ব্লু লাইন ইস দ্য 5 ইয়ার বন্ড রেট which is basically the proxy for 5-year fixed rate. So last uh, from early 1990s, mid 1990s to 2021, rate has been falling. মানে কন্টিনিউয়াসলি ফল করেছে এবং হাউস প্রাইস বাড়া শুরু করেছে। যখন আল্ট্রা লো ছিল দেন হাউস প্রাইস রিয়েলি পিকড আপ এবং যখন এগ্রেসিভলি ইন্টারেস্ট রেট বাড়া শুরু করল দেন ইট ড্রপড আ লিটল বিট। কতটুকু ড্রপ করবে বা আদৌ কিভাবে যাবে I have no answer for that. বাট ইন্টারেস্ট রেট ইস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হাউস প্রাইসের উপরে এবং এটা দেখতে পারবেন আমরা আপনার কিছুক্ষণ মধ্যেই। আচ্ছা, এখন আসি যে আপনি হাউস ফ্যাক্টরও জানলেন। এখন আপনি মর্টগেজটা নিবেন কোত্থেকে? হুম? সো আমরা যদি কানাডিয়ান ল্যান্ডস্কেপ এর কথা চিন্তা করি, সো আমরা জানি যে বিগ 6 ব্যাংক এরা তো সবচেয়ে বড় ৫-৬ টা ব্যাংক। সো TD, স্কোশিয়া, RBC, BMO, CIBC, ন্যাশনাল ব্যাংক। এদেরকে বলা হয় প্রাইম লেন্ডার। প্রাইম লেন্ডার মানে হচ্ছে যে এরা আপনার শুধুমাত্র যারা কোয়ালিফাইড বরোয়ার মানে হলো যাদের এক্কেবারে খুব ভালো ক্রেডিটস আমি কিছুক্ষণ পরেই বলব যে কোন ফ্যাক্টর গুলো ওরা দেখে। মানে ওরা যে ফ্যাক্টর গুলো দেখে তার সবগুলো আপনার খুব ভালো। তাদেরকে বলে হলো প্রাইম প্রাইম হলো আইডিয়াল কাস্টমার। সো ওরা শুধুমাত্র ওই ধরনের উম বরোয়ার যারা মানে মর্টগেজ নিতে চায় তাদেরকেই ওরা লেন্ড করে। অ্যা এবং এরা যেহেতু আপনার খুব স্ট্রিক্ট রুলস ফলো করে, they typically provide you the best interest rate. আ এটাও ডিপেন্ড করে। অনেক সময় একটা ব্যাংক হয়তোবা সবচেয়ে ভালো রেট দেয়। আবার কিছুদিন পরে আরেকটা ব্যাংক সবচেয়ে ভালো রেট দেয়। সো you cannot say কারণ হলো আ একেকটা ব্যাংকের সময় টু সময়, টাইম টু টাইম ভ্যারি করে। কোন একটা ব্যাংক মনে করেন যে ওরা খুব এগ্রেসিভলি প্রাইসিং করল। কারণ ওরা চায় যে ওদের মর্টগেজ বুকটা বাড়াইতে।
সো দে কাট রেট এবং তারা খুব এগ্রেসিভলি প্রাইসিং করা শুরু করল। সো তারা হয়তোবা কিছু নতুন মর্টগেজ অ্যাট্রাক্ট করল। আবার অনেক ব্যাংক হয়তোবা একটু পিছায়া গেল যে we are slowing down our mortgage activity. সো ওরা যেভাবে করে সেটা হলো যে ওরা ইন্টারেস্ট রেট আপ ডাউন করে ওই জিনিসটা ঠিক করে। বাট ইন জেনারেল you get the best rate from these big 6 banks because they are dealing with the best type of customer. আচ্ছা, এখন আসি যে অন্যান্য আরো অনেক ব্যাংক আছে। কানাডাতে মনে হয় এখন পর্যন্ত আমার জানা মতে অলমোস্ট 40-50 টা ব্যাংক আছে। চার্টার্ড ব্যাংক এদেরকে বলে। সো এরা আপনার বিভিন্ন ধরনের ব্যাংক আছে যাদের স্পেশালাইজড কিছু আম সে সেক্টর আছে। যারা এই ৬ টা ব্যাংকের মতো এতটা আ ডাইভার্স না। হ্যাঁ? এদের এই ৬ টা ব্যাংক যেরকম সব ধরনের ডিভিশন ওদের আছে। যেমন ক্যাপিটাল মার্কেট আছে ওদের, ওয়েলথ ম্যানেজমেন্ট আছে। বাট এইসব ব্যাংকের হয়তোবা ১ টা বা ২ টা ডিভিশন আছে ওরকম। বাট অতটা বড় না। সো এইসব ব্যাংক কারা? যেমন হোম ট্রাস্ট একটা বড়, এমক্যাপ, ফার্স্ট ন্যাশনাল, বি2বি ব্যাংক, আইসিআইসি ব্যাংক, আম তারপরে ধরেন মানুলাইফ ব্যাংক। সো এগুলা সবই আপনার আ এই অন্যান্য যে ৬ টা ব্যাংকের বাইরের সেই ব্যাংকগুলা সেটা। এদের মধ্যে অনেক ব্যাংকই আছে যারা মনোলাইন লেন্ডার বলে এদেরকে। এরা মানে হলো যে এরা শুধুমাত্র মর্টগেজ প্রোডাক্টই বিক্রি করে। এরা এই ব্যাংক যেরকম সব ধরনের প্রোডাক্ট বিক্রি করে ওরকম না। মনোলাইন ব্যাংক শুধুমাত্র আপনার ১ টা ২ টা প্রোডাক্টই বিক্রি করে। ওরা শুধুমাত্র মর্টগেজই হয়তোবা বিক্রি করে। ওরা কোন ইনভেস্টমেন্ট বিক্রি করে না। আবার কিছু ব্যাংক আছে অনলাইন ব্যাংক যাদের আপনি কোন রিটেইল ব্রাঞ্চ পাবেন না। হ্যাঁ? এদেরও আপনি ২ ধরনের আম সাধারণত আপনি পাবেন। ২ ধরনের ট্রান্সেকশন। এরা বোথ এ এ টাইপ ট্রান্সেকশন করে আবার বি সাইড এও বলে। আপনারা অনেকেই শুনে থাকবেন যে বি লেন্ডার বলে। সো এদের এ সাইড ও আছে, বি সাইড ও আছে। যেমন আপনার হোম ট্রাস্ট এর এ এল এ সাইড এও ওরা লেন্ডিং করে আবার বি সাইড এও। ডিপেন্ড করে হলো অ্যাপ্লিকেশন এর উপরে। অ্যাপ্লিকেশন যদি মনে করেন আপনার ভালো, তাহলে ওরা এ সাইড এর মতো করে আপনাকে ট্রান্সেকশন করবে। আবার যদি অ্যাপ্লিকেশনটা উইক হয় যে যেই ক্রাইটেরিয়া গুলো ওরা ইউস করে সেটাতে আপনার হয়তোবা ফিট করছে না, তখন ওরা আবার বি সাইড এ করবে। সো বি সাইড এর লেন্ডিং এ যেটা সেটা হলো বি লেন্ডিং হলো আপনার ইউজুয়ালি একটু রিস্কি বেশি এবং সেই কারণে ব্যাংকও আপনার কাছ থেকে একটু হাই ইন্টারেস্ট চার্জ করবে। হ্যাঁ? এবং কিছু এই ব্যাংক আছে যারা শুধুমাত্র মর্টগেজ ব্রোকারদের সাথে কাজ করে। they don't have their own সেলস পিপল। সো এদের যেরকম আপনার ৬ টা ব্যাংকের যেরকম আপনার ব্রাঞ্চ আছে, এদের সেলস পিপল আছে, এরা হয়তোবা অনেকেরই নাই। ওরা they only work with the broker channel। হ্যাঁ? 3rd যে ক্যাটেগরি সেটা হলো যে আপনার ক্রেডিট ইউনিয়ন। ক্রেডিট ইউনিয়ন গুলা হলো আপনার সাধারণত প্রভিন্সিয়ালি রেগুলেটেড হয়। হ্যাঁ? সো কানাডার সবচেয়ে বড় যে ক্রেডিট ইউনিয়ন ভ্যানসিটি, অন্টারিওতে আ যেমন হলো মেরিডিয়ান। সো এরা হলো আপনার বড় ব্যাংক টাইপ বড় ক্রেডিট ইউনিয়ন। বাট they operate similar to the bank. Sometimes they do it with their own people, sometimes they work with the mortgage broker. So it also plays a part. লাস্ট আরেকটা আপনার অপশন যেটা সেটা হলো প্রাইভেট লেন্ডার। এখন প্রাইভেট লেন্ডার আপনার সাধারণত ২ ধরনের হয় বা বেশ ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে। প্রাইভেট লেন্ডিং কারা? যারা ধরেন এই যে A টাইপের কোয়ালিফাই করে না, এই B টাইপেও কোয়ালিফাই করে না। কিন্তু তারা আপনার ধরেন আ মানে এটাকে বলে সাবপ্রাইম লেন্ডিং। সাবপ্রাইম লেন্ডিং হলো যাদের আসলে ওই যে যেই ক্রাইটেরিয়া গুলো আমি কথা বলব, সেই ক্রাইটেরিয়া গুলো আসলে ভালোভাবে ফুলফিল করতে পারে না। হয়তোবা তার ক্রেডিট স্কোর খারাপ, হয়তোবা তার ইনকাম ঠিকমতো নাই। সো এদের ইন্টারেস্ট রেটটা আপনার সবচেয়ে হাইয়েস্ট হয়। কারণ যেহেতু এরা সবচেয়ে বেশি রিস্কি বরোয়ার, তারা সবচেয়ে বেশি হাইয়েস্ট ইন্টারেস্ট রেট পে করে। সো জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যদি আপনার এ সাইড এ আপনার যদি রেট হয় ধরেন কথার কথা ৫% মানে লেন্ডিং এ। বি লেন্ডিং এ হবে হয়তোবা ৭-৮% বা ৬ থেকে ৮% এর মধ্যে। প্রাইভেট লেন্ডিং এ হবে সেক্ষেত্রে আপনার ৯ থেকে ১০, ১২, ১৫ যার কাছ থেকে যা পায় এবং এটা ইন্ডিভিজুয়াল লেন্ডার যারা মানে হলো যারা অনেক সময় দেখা যায় যে ওয়েলথি ইন্ডিভিজুয়াল যারা হয়তো $১-২ মিলিয়ন নিয়ে বসে আছে। দে ইন্ডিভিজুয়ালি একেকটা প্রপার্টিতে ইনভেস্ট করে। সো দ্যাটস ইন্ডিভিজুয়াল বেসিস এ। এছাড়াও আবার কিছু কর্পোরেশন আছে, মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন। আ এটা নিয়ে আমি অনেক বড় একটা ভিডিও বানিয়েছিলাম। YouTube চ্যানেলে পাওয়া যাবে।
মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন হলো যারা ইনস্টিটিউশনালি ওরা এই, এই ধরনের প্রাইভেট লেন্ডিং করে। হুম? সো এই টাইপের বড়োয়াররা আপনার সাধারণত সবচেয়ে বেশি হাইয়েস্ট রিস্ক এবং এদের ইন্টারেস্ট রেটও অনেক বেশি হয় এবং এদের যে মর্টগেজ টার্ম গুলো সাধারণত খুব ছোট হয়। সাধারণত ৬ মাসের বা ১ বছরের বা ২ বছর। ২ বছরের বেশি সাধারণত প্রাইভেট লেন্ডিং এ খুবই রেয়ার। কারণ ওরা চায় না বেশি লঙ্গার টাইমে দিতে। কারণ যত বেশি দিবে কারণ ওরা জানে যে এই ধরনের বায়াররা আসলে অন্য কোনো অন এখানে যারা যায় তারা সাধারণত এখান এবং A এবং B তে কিন্তু রিজেক্ট হয়েই তারপরে এখানে যায়। সো দে অলওয়েজ হ্যাভ টু ওয়ার্ক উইথ অ্যান এক্সিট প্ল্যান। হুম? আচ্ছা। এনি কোয়েশ্চেন তানভীর ভাই সো ফার? No, so basically, uh, A, A type, B type, and then prime again. Last হলো প্রাইম আপনার ওই যে প্রাইভেট all লেন্ডিং these হ্যাঁ, ওটা হলো private lending, সবচেয়ে হাইয়েস্ট and যেটা their আপনার interest rate are pretty high, right? Over 10%? হ্যাঁ, হ্যাঁ। ওরা ওখানে আসলে যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল লেভেলে হয়। সো যে যার কাছে যা পায় আরকি। আচ্ছা, কেউ, আচ্ছা। কেউ যদি ধরেন আম ডেসপারেট, they need money, it can go as high as 15-20%. Oh, wow. হ্যাঁ? সো it's Because of the risk, right? Risk অনেক high. it's very high হ্যাঁ। ওরা তখন কারণ এ এ এখানে কোনো স্ট্যান্ডার্ডাইজড কোনো কিছু নাই তো। সো Oh. they have to they have to look at the application এবং ওইভাবে ওদেরকে প্রাইস করতে হয়। আর ডিফল্ট করলে তো it's a big huge legal hassle, right? ইউজুয়ালি যেটা হয় যে প্রাইভেট লেন্ডিং যারা করে তারা ইউজুয়ালি আ সে সেই প্রপার্টি গুলো সাধারণত ২০-২৫% ইকুইটি থাকতে হয়। মানে আ ওরা সাধারণত আপনি ধরেন ৫% দিলেন, ওরা কোনোভাবেই ওই প্রাইভেট লেন্ডিং করবে Oh, না। স্পেশালি এই যে মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন গুলো ওরা আম আপনার যদি ২৫% এর ২০% ২৫% এর উপরে ইকুইটি না থাকে, they cannot invest in those properties. oh, okay. So ইন্ডিভিজুয়াল there's এর some ক্ষেত্রে sort of এটা safe, আলাদা। হ্যাঁ, বিকজ অফ সেফটি কারণ মার্কেট কিন্তু right, আ উম right, ২০-২৫% ড্রপ কিন্তু কোনো আনইউজুয়াল কোনো ঘটনা না। ইট right, ক্যান হ্যাপেন। সো ওরাও তো ওদের প্রোটেকশন চায় যে, right. আচ্ছা আমার মিলিয়ন ডলারে বাড়ি, আম আমার ৳৩,০০,০০০ হলো যে কিনা যে কিনা মর্টগেজ নিচ্ছে তার ইকুইটি আছে। সো আমি যদি ৳৭,০০,০০০ র ফাইন্যান্স আমি লোন দেই, আ যদি মার্কেট ৩০% ও ড্রপ করে আমি আমি কিন্তু ওই বাসাটা বিক্রি করে দিয়ে আমি আমার ৳৭,০০,০০০ উঠাইতে পারব। সো দ্যাটস হাউ দে লুক এট ইট। বাট যেটা কোভিড এর সময় বা লেটার স্টেজ এ দেখা গেছে যে আম অনেক আমাদের কমিউনিটির মধ্যেও অনেকেই প্রাইভেট লেন্ডিং করেছে এবং দে বিকজ ইন্ডিভিজুয়াল লেন্ডিং টা আপনার কোনো গাইডলাইন নাই। এটা কোনো আনরেগুলেটেড মার্কেট। সো যে যেভাবে যার কাছ থেকে যা পায়, হ্যাঁ? আ সো এ দে সামটাইমস এটাই এখন সবচেয়ে বেশি প্রবলেমেটিক। এই যে প্রাইভেট লেন্ডিং যেগুলো এক্টিভিটি গুলো হয়েছিল আপনার ২২ সালে ২১ সালের দিকে, দে আর সাফারিং দ্যা মোস্ট এখন এবং এখানেই আপনার সবচেয়ে বেশি লসুট হয়। আ এই কারণে প্রাইভেট লেন্ডিং আসলে একটু রিস্কি এরিয়া। আচ্ছা, এখন আসি যে আপনি বাসা কিনবেন, আপনি মোটামুটি সিলেক্ট ও করলেন যে আপনি কোন ধরনের ব্যাংকের সাথে যাবেন। এখন আসি যে আপনি কি ধরনের অ্যাডভাইজারদের সাথে আপনি অ্যা আপনার এই ইন্ট্রোডাকশন টা হবে বা সো সাধারণত আপনি মর্টগেজ যখন নিতে যাবেন, আপনি ৩ ধরনের অ্যাডভাইজার পাবেন যারা হলো আপনার সাথে ডিল করবে। ১ম টা হলো যে আপনার আ ব্যাংকের মর্টগেজ স্পেশালিস্ট। সো দিস আর um, mortgage specialist employed by specific bank. সো যেমন তানভীর ভাই টিডি ব্যাংকে কাজ করেন। টিডি ব্যাংকের মর্টগেজ স্পেশালিস্টরা মোবাইল মর্টগেজ স্পেশালিস্ট। দে আর কমিশন বেসড এমপ্লয়ি এবং তারা ইউজুয়ালি একটু সিনিয়র হয় এবং দ্যা ওনলি থিং দ্যাট দে ডু ইস মর্টগেজ এবং তারা সাধারণত আপনার নতুন মর্টগেজ যেগুলো সেগুলো নিয়েই কাজ করে। দে ডোন্ট টিপিক্যালি ওয়ার্ক উইথ রিনিউয়ালস অর রিফাইন্যান্স। আ রিফাইন্যান্স করে যদি অন্য ব্যাংক থেকে নিয়ে আসে তাহলে। বাট টিপিক্যালি ওরা আপনাকে রিনিউয়াল এ কোনো হেল্প করবে না। রিনিউয়াল হলো আপনার যখন আ আপনি যেই মর্টগেজটা নেন, সেটার টার্মটা শেষ হয়ে গেলে আপনাকে তো ডিসিশন নিতে হবে যে আপনি কি করবেন? সেটাকেই বলে রিনিউয়াল। সো সাধারণত এই মর্টগেজ স্পেশালিস্টরা আপনার মোবাইল এবং তারা আম নতুন মর্টগেজটাতেই হেল্প করে সাধারণত। হুম? এবং এটা আপনার কমিশন বেসড জব ইউজুয়ালি। আর
সেকেন্ড টাইপ আপনি যখন ব্যাংকে যাবেন, তখন আপনি দেখবেন যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, ব্রাঞ্চ একটা পার্টিকুলার ব্রাঞ্চে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে বা আপনাকে হয়তোবা ইনভেস্টমেন্ট এ একটু হেল্প করে। সো ওই ধরনের এরা স্যালারিড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এরা আপনাকে আরেকটা চ্যানেল যেখানে আপনি হেল্প পেতে পারেন। বাট টিপিক্যালি দে আর লেস এক্সপেরিয়েন্সড। আমি টিপিক্যালি এই কথাটা বললাম যে মেজরিটি অফ দ্য পিপল হু স্টার্ট ইন দিস রোল they eventually move out to some other channel. মানে হয় কেউ ইনভেস্টমেন্ট লাইনে যায় আরো বেশি এক্সপেরিয়েন্স নিয়ে, আম অথবা মর্টগেজ লাইনে চলে যায়। মানে আরো স্পেশালাইজেশন এ চলে যায়। আমিও একসময় এটা ছিলাম। আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন আমিও এরকম ছিলাম। এখন আমি পুরাপুরি চলে গেছি ইনভেস্টমেন্ট লাইনে। সো দিস ইস ইউর সেকেন্ড অপশন, যেটা হলো আপনার এরা একটা পার্টিকুলার ব্রাঞ্চে থাকবে এবং এরা আপনাকে অন্যান্য প্রোডাক্টও সেল করবে। বাট দেয়ার এক্সপেরিয়েন্স লেভেল এবং তার প্রোডাক্ট যে অ্যাভেইলেবিলিটি এটা একটু ন্যারো এবং খুব লিমিটেড। আর থার্ড ক্যাটেগরি যেটা সেটা হলো আপনার ইন্ডিপেন্ডেন্ট, আপনার মর্টগেজ এজেন্ট বলে অথবা মর্টগেজ ব্রোকার বলে। এজেন্টরা একটু এম ব্রোকার হতে হলে আপনাকে কিছু এডিশনাল কোর্সেস এবং আপনার এডিশনাল লায়াবিলিটি থাকে। এজেন্টদের আরেকটু লেস লায়াবিলিটি থাকে। বাট আ এদের সুবিধাটা হলো যে এরা মাল্টিপল লেন্ডার এর সাথে কানেক্টেড থাকে ব্রোকার চ্যানেলে। সো আপনি ধরেন একটা ব্রোকারের সাথে কাজ করলে আপনি টিডির অ্যাক্সেস পাবেন, আ স্কোশিয়া ব্যাংকের অ্যাক্সেস পাবেন। আরো অনেকগুলো ব্যাংকের এই যে এখানে আমি যেই চার্টটা দেখালাম, এগুলা সবই আপনি অ্যাক্সেস পাবেন। সো আ one broker can look at all this bank and see where they get the best deal. হ্যাঁ? এটা হলো ব্রোকারের সুবিধা। আর এরা সাধারণত আপনার এ টাইপ যে মর্টগেজ সাধারণত ওই মর্টগেজ গুলোতে ওরা ওই লেন্ডারই ওদেরকে ফি পে করে। কারণ লেন্ডারের আসলে কোনো খরচ নাই এই ধরনের মর্টগেজ এজেন্টদের সাথে কানেকশন রাখতে। কারণ they are not paying any salary or anything. ওরা তখনই পে করবে যখন কেউ তাদেরকে মর্টগেজ নিয়ে এসে দিবে। কিন্তু আপনার যদি বি টাইপের মর্টগেজ হয় বা প্রাইভেট লেন্ডিং হয়, সেখানে কিছু আবার ব্রোকারিং ফি থাকে। সো ওইটা। এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো যে ব্যাড মর্টগেজ ব্রোকার এবং অনেকেই আছে যারা ফ্রডুলেন্ট কাগজপত্র বানায়। beware of those people. হুম? আ এই এই সেকশনটা ভালো কিন্তু আবার খারাপও। হ্যাঁ? এইখানে কিন্তু অনেক ক্রস চেক হয়। যেমন একটা ব্যাংকে যারা কাজ করে they have to go through a lot of scrutiny. ১ম এ হয়তোবা ব্রাঞ্চ ম্যানেজার চেক করে, তারপরে হয়তোবা আন্ডাররাইটার চেক করে। আ এইটার ক্ষেত্রেও সেইম যে আন্ডাররাইটার ভালো করে দেখে এবং আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যে অনেকেই ছিল যারা আপনার হয়তোবা শর্টকাট নিছে তাদের ক্যারিয়ারে। They are kicked out from the bank because when they audit the file and they find something fishy, they kick out এবং মেজরিটি অফ কেসেস দেখা যায় যে they go from one bank to another bank to another bank এবং যখন ব্যাংকগুলো শেষ হয়ে যায়, ব্যাংকের অপশন শেষ হয়ে যায়, they go to here. Yeah, I আ think I আমরা know সবাই a lot about কাউকে this. না কাউকে চিনি এরকম। হ্যাঁ? So সো বাট আপনি যদি কাউকে আম ভালো কাউকে পান, this is the best channel because they are supposed to work on behalf of you. But again আমি যেটা বললাম যে bad ones, কারণ আপনি যখন যখন ব্রোকার আপনার কাগজপত্র সাইন করে আপনার অনেকেই যেটা করে যে আ জালিয়াতি করে যদি কেউ কাগজ জমা দেয়, it's not only the broker's liability, it's also your liability. আমার কাগজপত্র যদি কোন ব্রোকার কাগজ বানিয়ে সাবমিট করে, ব্রোকারের লাইসেন্স যাবে তো যাবেই এবং পেনাল্টি তো খাবেই। আ আমিও কিন্তু ফরজারি কেসে পড়তে পারি। কারণ আমি ওখানে কিন্তু স্বাক্ষর করেছি যে আমি am giving মানে আমি যা বলছি সেটা সত্য বলছি। এটা বলে কিন্তু আমি সাইন করছি। সো if the bank loses money, they can go back and sue me. সো আ এটাই আমি বলব যে আপনারা যারা কাজ করবেন এজেন্ট বা ব্রোকারের সাথে আম লং টার্ম চিন্তা করে কাজ করেন। দেখেন আ অনেকেই ১৬-১৭ বছর ক্ষমতায় ছিল। কেউ ভাবতে পারে নাই যে they will fall. কখন টেবিল চেঞ্জ হয়ে যাবে you never know. সো আম এটাই বলেই আমি এখানে শেষ করতে চাই। I don't wanna go that far. আ আচ্ছা। Any questions তানভীর ভাই? Acha, I want to, for a first time home buyer who has হ্যাঁ, legit kagos potro and good হ্যাঁ। salary, so what is the best option? Is going to broker or আইডিয়ালি মর্টগেজ ব্রোকার, রেপুটেবল ভালো মর্টগেজ ব্রোকার।
কারণ they can work with you for uh, multiple lender. So usually যেটা হয়, I used to be a mortgage broker. আম আমার ওয়াইফ যখন মর্টগেজ ব্রোকার হয়ে গেছে, এজেন্ট হয়ে গেছে, I gave up my because এক মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব না। So but uh, agents are the best because you get unbiased advice এবং আম ওরা আপনার হয়ে কাজ করবে। বাট এগেইন যেটা বললাম যে ব্যাড ওয়ান থেকে দূরে থাকেন। So এই ক্ষেত্রে কারণ if এই I ২ টা get গ্রুপ এই ২ টা right, গ্রুপ কিন্তু শুধুমাত্র একটা ব্যাংকের রিপ্রেজেন্ট করে। right, এরা right. কিন্তু মাল্টিপল ব্যাংকের রিপ্রেজেন্ট করে। Speaking of bad ones, so they might be for getting better commission, they might push me towards a B lender or private lender, right? Like if I'm not ওইটা আমি নেক্সট ইয়েতে কথা বলব। ওটা নিয়ে after ডিটেইলস ঠিক এ আছে। কথা বলব। নেক্সট Okay, টপিকে। okay. I didn't want to go that far this Yeah. হ্যাঁ, এবং আমি ওখানে বলে দিব যে আমি কতগুলা কমন আ সিনারিও নিয়ে এক্সপ্লেইন করব। সো Okay, okay, okay. Good. স্টে টিউন Good. That's in হ্যাঁ? the agenda. Good. হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখন হলো যে আপনি বাড়ি কিনতে যাবেন। আপনার আসলে একটা টিম দরকার। সো টিমের মধ্যে আপনার আম সাধারণত দেখা যায় যে আপনার একজন রিয়েলটর লাগবে। যদিও এটা কোনো লিগ্যাল কোনো রিকোয়ারমেন্ট না। বাট যেহেতু ফার্স্ট টাইম হোম বায়ার এর অনেক কিছু আসলে আপনার কাছে ফার্স্ট টাইম। সো এই কারণে আসলে রিয়েলটর থাকা ভালো এক্সপেরিয়েন্সড। সমস্যাটা হচ্ছে যে টরন্টোর লাস্ট যেটা আমি দেখছিলাম যে ৭০,০০০ এর মতো রিয়েলটর টরন্টোতেই শুধু। হ্যাঁ? সো এদের মধ্যে অনেকেই আছে যারা হলো জাস্ট শুধু গেট আ লাইসেন্স এবং হয়তোবা বছরে একটাও ক্লোজিং করে নাই। সো গেট somebody who is ফুল টাইম। যাদের কাজই হলো এটা ফুল টাইম। নট জাস্ট পার্ট টাইম যে ইয়ে। সো রিয়েলটর এর কাজ হলো আপনার প্রপার্টি ভালো করে সার্চ করা তাদের MLS এর। আ আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করব হাউস সিগমা নামের একটা অ্যাপ। হাউস সিগমা ওয়েবসাইট। আ যেটাতে আপনি গেলে আপনি আ realtor.ca তে যা আছে হাউস সিগমাতে তার থেকেও বেটার আপনি ইনফরমেশন পাবেন। আ এবং আপনার রিয়েলটর উইল হেল্প ইউ টু ইউ নো আম আপনার প্রাইভেট শোয়িং বা নেগোসিয়েশন করার জন্য যেটা, সেটা আপনাকে রিয়েলটর হেল্প করবে। মর্টগেজ অ্যাডভাইজার এর কথা আমি এটা ১ম এই বললাম যে আপনি ৩ ধরনের অ্যাডভাইস আ অ্যাড পারসন এর সাথে আপনি পাবেন। এছাড়া আপনার রিয়েল এস্টেট লয়ার লাগবে একজন। সাধারণত রিয়েলটররাই আপনাকে বলে দিবে যে কোন রিয়েল এস্টেট লয়ারের সাথে তারা ফিল কমফোর্টেবল এবং এটা অ্যাস্টেরিক কেন? কারণ দিস ইস দ্যা ওনলি পারসন ইউ নিড এট লিস্ট ইন অন্টারিও টু গেট আ প্রপার্টি। আপনি যদি ক্যাশে বাড়ি কেনেন তাহলে আপনার মর্টগেজ অ্যাডভাইজার এর দরকার নাই। আপনি ধরেন আ ফ্যামিলির মধ্যে বাড়ি কেনাবেচা করতেছেন, আপনার রিয়েলটর এর দরকার নাই। কারণ রিয়েলটরকে আপনার 5% কিন্তু কমিশন দিয়ে দিতে হচ্ছে। যে কিনা সেল করতেছে, he will pay 5% কমিশন টু দ্যা সেলারস এজেন্ট এবং বায়ারের এজেন্ট ওই সেলারের এজেন্টের 5% থেকে আবার ২.৫% কমিশন শেয়ার করে। সো they are getting paid আম ওইভাবে। মর্টগেজ অ্যাডভাইজার ডিপেন্ডিং অন দ্যা আ স্ট্রাকচার ওরা একভাবে পে করতেছে, লেন্ডার পে করতেছে, হয়তোবা আপনি পে করতে হইতে পারে। লয়ারটা হলো আপনার রিকোয়ার্ড। কারণ এদের কাজ হলো এরা আপনার যে প্রপার্টি কিনতেছেন সেটার টাইটেল ঠিকমতো আছে কিনা, টাইটেল ইন্সুরেন্স এপ্লাই করা, মর্টগেজের যে ক্লোজিং এর সময় যত ফান্ডিং এর ব্যাপারগুলো আছে সেগুলা সবকিছু কোঅর্ডিনেট করা। তারপরে আপনার নামটা গভর্নমেন্টের ডেটাবেজে রেকর্ড করা। এই সবগুলো কাজ আপনার রিয়াল এস্টেট লয়ার করে। এছাড়াও আপনার টিম লাগবে একজন হোম ইন্সপেক্টর। হোম ইন্সপেক্টরের কাজ হলো আ আপনি যে বাড়িটা কিনছেন সেই বাড়িটা ঠিকমতো সবকিছু আছে কিনা। অনেক সময় মোল্ড থাকে যেটা চোখে দেখা যায় না। So they have some guideline to figure it out if it's properly protected. তারপর অনেক সময় ইলেকট্রিক্যাল প্যানেল গুলো ঠিকমতো হয়তোবা আপনি এই বিষয়ে এক্সপার্ট না। আপনার পক্ষে সম্ভব না এগুলা বোঝা। সো they will আপনাকে হয়তোবা ৳৩০০-৫০০ দিতে হতে পারে। বাট they will inspect all those minimum point এবং আপনাকে ওরা আপনাকে একটা রিপোর্ট দিবে যে ফাউন্ডেশন এ এই প্রবলেম, রুফিং এ এই প্রবলেম। সো that's one partner you need. আম এছাড়াও আপনার হোম ইন্সুরেন্স অ্যাডভাইজার লাগবে। আম ব্যাংক যখন আপনাকে একটা মর্টগেজ দেয়, এই বাড়িটা কিন্তু ব্যাংকের জন্য একটা অ্যাসেট এবং এই অ্যাসেট এর উপর বেস করে কিন্তু ওরা আপনাকে মর্টগেজটা দিচ্ছে। সো ওরা দেখতে চায় যে আপনি এই প্রপার্টিটার জন্য এনাফ ইন্সুরেন্স নিছেন আপনি। যেমন ফায়ার বা ওই ধরনের কোনো যদি সমস্যা হয়, আ এটা যাতে অ্যাডিকুয়েটলি ইন্সুরেড থাকে। সো এটাও আপনার একজন লাগবে হোম ইন্সুরেন্স এর অ্যাডভাইজার।
আ আরেকজন হলো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যেহেতু আমি এই বিষয়ে কাজ করি। সো উই টিপিক্যালি লুক এট ওকে আচ্ছা বাড়ি কিনলে আপনার ওভারঅল ফাইন্যান্স এ আপনার কি ধরনের ইমপ্যাক্ট পড়ছে। সো ঐটার জন্য আপনার যদি থাকে তাহলে ভালো, না থাকলে তো আপনি নিজেই অ্যাসেস করতে পারবেন যে ইস ইট আচ্ছা এখন আসি আমি কুইকলি আসি যে কিছু মর্টগেজ রিলেটেড টার্ম। আ ১ম টা হচ্ছে যে অ্যামortization। অ্যামortization টা হচ্ছে টোটাল মর্টগেজের টাইম। সো কানাডাতে ইউজুয়ালি ২৫ বছর অথবা ৩০ বছর হয়। আপনি যখন একটা মর্টগেজ কিনবেন আপনাকে ২৫ বছরের জন্য একটা আ স লোন দিবে লোন দিবে। যদি আপনি কনভেনশনাল মর্টগেজ নেন তাহলে আপনি ৩০ বছর পর্যন্ত মেক্সিমাম নিতে পারবেন। আপনি যদি হাই রেশিও মর্টগেজ নেন তাহলে আপনি ২৫ বছর নিতে পারবেন। গভর্নমেন্ট একটা নতুন পলিসি একটা ইন্ট্রোডিউস করেছে যেখানে আ CMHC ইনশিওরড মর্টগেজ গুলো ওরা ৩০ বছর পর্যন্ত বাট ওই ধরনের প্রপার্টি পাওয়া আসলে মুশকিল। বাট আম ২৫ অথবা ৩০ বছর আপনার আ নরমালি অ্যামortization প্রিন্সিপাল হলো আপনার মর্টগেজের যে ব্যালেন্সটা সেটা। হুম? সো প্রত্যেক মাসে, মাসে আপনি যে মর্টগেজটা দিচ্ছেন, তার একটা পোরশন যায় প্রিন্সিপালে, আরেকটা পোরশন যায় ইন্টারেস্ট পেমেন্টে। এখন ইন্টারেস্ট রেট তো আপনি জানেন যে আ লাস্ট 10, 25, 20 ইয়ার্স এ পুর ডাউন ছিল। আপনার প্রিন্সিপাল রেসিডেন্ট আপনি যে বাসাটা থাকার জন্য নিজে থাকার জন্য আপনি থাকবেন, সেটার যে ইন্টারেস্টটা সেটা আপনি ট্যাক্সের কোনো ডিডাকশন পাবেন না। কিন্তু আপনি যেটা রেন্টাল প্রপার্টিতে কিনবেন, সেটার যে ইন্টারেস্টটা আপনি পে করেন, সেটার জন্য আপনি ট্যাক্স ডিডাকশন পান। এজন্য দেখবেন যে রেন্টাল প্রপার্টি যাদের, তারা ইন্টারেস্ট রেট নিয়ে অত বেশি মাথা ঘামায় না। কারণ এটা ট্যাক্স রাইট অফ। হ্যাঁ? মর্টগেজ টার্ম কি? মর্টগেজ টার্মটা হচ্ছে যে আপনি যেই মর্টগেজটা নিচ্ছেন সেটা, সেটা। সাধারণত এটা আ 1 টু 1 ইয়ার হতে পারে, 2 ইয়ার হতে পারে, 3 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ার, 7 ইয়ার, 10 ইয়ার্স। এটা হলো কানাডার সবচেয়ে কমন যে টার্ম গুলা। বাট মোস্ট অফ দ্যা টাইম 5 ইয়ার এবং এখন যে ইন্টারেস্ট রেট এর এনভায়রনমেন্ট সবাই আসলে 3 ইয়ার ফিক্সড। এই দুটাই এখন সবচেয়ে বেশি পপুলার। তো এটা হলো আপনার টার্ম। মানে এটা হলো একটা স্মলার টাইম ডিউরেশন। সো ধরেন কেউ যদি ৫ বছরের ৫ টা টার্ম নেয় তাহলেই তার কিন্তু ২৫ বছরের টোটাল মর্টগেজটা হয়ে গেল। হুম? এখন আসি হলো যে ফিক্সড রেট আর ভেরিয়েবল রেট। ফিক্সড রেটটা কি? যে আপনি ধরেন একটা ৫ বছরের মর্টগেজ নিলেন। আপনি যদি ফিক্সড রেট নেন তাহলে এই ৫ বছরের মধ্যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স টু দ্যা ইন্টারেস্ট রেট, আপনার ইন্টারেস্ট রেটটা লকড। এটার কোনো ইমপ্যাক্ট পাচ্ছেন না। হ্যাঁ? আর ভেরিয়েবল রেটটা কি? যে যদি এর মধ্যে ৫ বছরের মধ্যে যদি ব্যাংক অফ কানাডা ইন্টারেস্ট রেট উঠানামা করে, তাহলে আপনার মর্টগেজের পেমেন্টও উঠানামা করবে। মানে আপনার যে ইন্টারেস্টটা দিচ্ছেন সেটাও উঠানামা করবে। সো দ্যাটস দ্যা ডিফারেন্স বিটুইন ফিক্সড আর ভেরিয়েবল। ফিক্সড হলো আপনি যে টার্মটা নিচ্ছেন সেটার টাইম ডিউরেশন এ আপনার ইন্টারেস্টটা ফিক্সড। আপনি একবার নিয়ে নিলে ওটার কোনো চেঞ্জ হচ্ছে না। ইউএসএ তে এই জিনিসটা ইউজুয়ালি ওরা নেয় হলো 15 ইয়ার্স, 20 ইয়ার্স, 30 ইয়ার ফিক্সড। 30 ইয়ার ফিক্সড হলো ওদের দেশে সবচেয়ে কমন। আমাদের দেশে 5 ইয়ার ফিক্সড হলো সবচেয়ে কমন। এই কারণে ব্যাংক অফ কানাডা বাধ্য হয়ে আপনার দ্রুত ইন্টারেস্ট রেট কমাতে হচ্ছে। কারণ একটা অ্যামাউন্ট বিগ নাম্বার অফ মর্টগেজ উইল বি রিনিউড ইন 2025, 2026 এবং ব্যাংক অফ কানাডা যদি ইন্টারেস্ট রেট না কমায় তাহলে মার্কেট আসলে একটা বড় ধরনের হিট হবে। এই কারণে প্লাস জব মার্কেটের একটা সফটনেস এটার কারণ একটা আছে। আচ্ছা প্রিপেমেন্ট পেনাল্টি কি? যে আপনার যে টার্ম এর মধ্যে যদি আপনি মর্টগেজটা পে করে দিতে চান, obviously এটা ব্যাংকের জন্য লস। সো ওরা এটা চায় না। সো ওরা আপনাকে একটা পেনাল্টি চার্জ করবে। এছাড়াও আপনার প্রপার্টি ট্যাক্স আছে যে আপনি যে আ বাসা কিনলেন, সেই সিটি বা মিউনিসিপ্যালিটিকে একটা প্রত্যেক বছর, বছর আপনাকে প্রপার্টি ট্যাক্স দিতে হয়। কারণ ওরা আপনাকে আ স্কুল দিচ্ছে, পার্ক দিচ্ছে, এই যে সার্ভিস গুলো দিচ্ছে, সেটার একটা খরচ ওরা এই প্রপার্টি ট্যাক্স থেকে উঠায় নেয়। কন্ডো ফি, আপনি যদি কন্ডো বা কোনো টাউন হাউস এ থাকেন, টিপিক্যালি দে হ্যাভ সাম ফিস। কিছু, কিছু কন্ডো থাকে যেগুলো আপনার অল ইনক্লুসিভ সবকিছু কভার করে। কিছু, কিছুতে থাকে না। সো ইউ নিড টু চেক। টিপিক্যালি এই কন্ডো ফিটা আপনার 50 সেন্টস টু আ ডলার হয় পার স্কোয়ার ফিট। সো ওইটা আপনি চেক করে দেখতে পারেন। স্ট্রেস টেস্ট কি? স্ট্রেস টেস্ট হলো যে কয়েক বছর আগে গভর্নমেন্ট বলল যে, "কানাডার হাউজিং মার্কেট খুব নাজুক। আমরা চাই না যে
মার্কেট কোলাপস করবে যখন ইন্টারেস্ট রেট বাড়বে। সো ওরা ৩-৪ বছর আগের থেকে যেটা করা শুরু করছেন, আরো বেশি বছর ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 2018 সম্ভবত। হ্যাঁ। সো ওরা যেটা করা শুরু করল যে আপনি হয়তোবা ৪% মর্টগেজ পাচ্ছেন ৪% রেটে। কিন্তু ওরা আপনাকে কোয়ালিফাই করাবে একটা হাই রেটে। সেটা কি? এই ফর্মুলা যে হয় 5.25 অথবা ইন্টারেস্ট রেট প্লাস 2% whichever is higher. সো আপনার মর্টগেজ রেট হয়তোবা ৪% বাট আপনাকে কোয়ালিফাই করতে হবে ৬% এ। হ্যাঁ? এটা হলো স্ট্রেস টেস্ট। এনি কোয়েশ্চেন ভাইয়া সো ফার? So this stress test has basically created a havoc few years ago, right? When they introduced ১৮ it. সালে, ১৮ সালে Yeah. B20 And all of সম্ভবত a sudden, আ B20 হ্যাঁ। আম yeah. এটা যেটা আপনার ওরা ওরা যেটা এটার কারণেই আসলে মার্কেটটা একটু স্টেবল ছিল। যদি এটা না থাকতো তাহলে কিন্তু আ আরো কোলাপস করত। কারণ মানুষ তাহলে আরো বেশি লোন নিত এবং তখন আরো প্রবলেমে পড়ত। Acha, acha. সো So, দ্যাট অ্যাকচুয়ালি condo হেল্পস fee, ইন জি। condo fee is basically it could go up anytime, right? So that's an issue with uh, buying older condos and অনেক বেশি fee থাকে। রাইট, রাইট। সো So টিপিক্যালি যেটা হয় যে আপনি যদি কন্ডো ফি অনেক বেশি বেড়ে যায় তাহলে ওটার প্রাইস কম থাকে ওই কন্ডোগুলোর। যেমন আপনি দেখবেন যে অনেক পুরাতন কন্ডো টরন্টোতে আছে যেগুলার কন্ডো ফি $১,২০০-১৫০০। ওগুলার right. প্রাইস দেখবেন আপনি ৩,০০,০০০ $৩.৫ লাখ মতো। হ্যাঁ? সো কারণ হলো মানুষ যখন দেখে, মানুষ কিন্তু দেখে যে আচ্ছা আমার এই কন্ডোটা কিনলে আমার পেমেন্ট কত হবে? পেমেন্ট ওই যে ১ম এ বললাম যে রেন্ট Right, ভার্সাস ওনারশিপ right. কস্ট ইট হ্যাজ টু বি সামঞ্জস্যপূর্ণ। সামঞ্জস্যপূর্ণ যদি না হয় তাহলে এটা বিক্রি হবে না। সো ধরেন বাংলা পাড়ায় যে কন্ডোগুলো আছে সেগুলাতে আসলে অনেক কন্ডো ফি যেমন ৳১২০০ ও আমি দেখেছি। সো ওই ধরনের প্রপার্টি গুলো ক্যারিং কস্ট কিন্তু অনেক হাই। ওগুলো অবশ্য বড় ইউনিট। সো যত বড় ইউনিট হবে তত আপনার কন্ডো ফি বেশি হবে। কারণ হলো আপনার আ obviously আর যত পুরাতন হবে Square বিল্ডিং, footage. Right, yeah. পুরাতন হলেও ওই বিল্ডিং এর কন্ডো ফি বেশি হয় সাধারণত। আর কতটুকু এফিশিয়েন্টলি আ একটা বিল্ডিং ম্যানেজমেন্ট ওই ফান্ডটাকে ইউটিলাইজ করতেছে সেটাও একটা বড় একটা ফ্যাক্টর। Okay. হ্যাঁ? আচ্ছা, এখন আমরা কুইকলি দেখে নেই যে predominantly majority of the time 75% অফ দ্যা টাইম হলো আপনার ফিক্সড মর্টগেজ নেয় সবাই। বাট এইটা একটা এক্সেপশন ছিল ওই যে 2021 আম কারণটা হলো যে ফিক্সড রেট মর্টগেজ এই ২১ সালের পর থেকেই বাড়া শুরু করে দিয়েছিল এবং ওই সময়টায় ফিক্সড রেট মর্টগেজ ওয়াজ গোইং ফর 2% এবং ভেরিয়েবল রেট মর্টগেজ ওয়াজ গোইং ফর 1.5%। সো যারা বাড়ি কিনতেছিল তখন ওই সময় তারা সবাই ভেরিয়েবল এ চলে যায়। কারণ হলো ভেরিয়েবল এ তখন 1.5 ফিক্সড রেট ছিল 2%। সো নোবডি ওয়াজ টেকিং দ্যা ফিক্সড রেট। সো এইটা একটা সময় এটা খুব একটা অ্যাবনরমাল সময় গিয়েছিল যেই সময়টায় আপনার এই জিনিসটা অলমোস্ট 50-50 ছিল। বাট এখন ইটস গোইং ব্যাক টু দ্যা হিস্টোরিক্যাল নরমাল যেটা সেটাতে। আচ্ছা, এখন আসি যে প্রপার্টি ট্যাক্স এর কথা বললাম। সো কুইকলি দেখে নেই যে বিভিন্ন প্রভিন্সে এবং নেইবারহুড স্পেসিফিক এ যেমন আপনি যদি ভ্যানকুভার বা টরন্টোর মতো বড়, বড় যেইসব এলাকায় বাড়ির দাম অনেক বেশি, সেখানে হয়তোবা আপনার প্রপার্টি ট্যাক্স কম। আ ইন এ পার্সেন্টেজ অ্যামাউন্ট ডলার ওয়াইজ হয়তোবা বেশি। আ সো এটা হলো এভারেজ অ্যাসেসড ভ্যালু আর এটা হলো প্রপার্টি ট্যাক্স রেট। সো আপনি যারা বাড়ি আছে তাদের আপনি দেখতে পারবেন। আপনি যখন বাড়ি কিনতে যাবেন তো ওখানে দেখবেন যে লিস্টিং ডকুমেন্টের মধ্যে এই প্রপার্টি ট্যাক্স এর ইনফরমেশনটা থাকবে। যেমন আ উইনিপেগ এ দেখা যাচ্ছে যে 2.5% সো প্রপার্টি ট্যাক্স অনেক হাই। আমরা অনেক সময় জোক করি যে অ টেক্সাসে বাড়ি ৳৩,০০,০০০ একটা ম্যানশন পাওয়া যায়। আ অনেকেই এটা আ চিন্তা করে যে টেক্সাসে গিয়ে একটা ম্যানশন কিনবে ৳৪,০০,০০০ য়। কিন্তু টেক্সাসের আরেকটা বড় সমস্যা যে টেক্সাসের প্রপার্টি ট্যাক্স খুব হাই। হ্যাঁ? সো ইউ এইটা আসলে একটা লিভারের মতো। এক পাশে গেলে আবার আরেক পাশে আ সো এখানে একটা কুইক কম্পারিজন আপনি দেখতে পাচ্ছেন। সো এটা আপনাকে অ্যানুয়ালি দিতে হবে ওই সিটিকে। হুম? আচ্ছা, এখন আসি যে আমি কুইকলি আসি যে যারা বাসা কিনতে যাবেন তাদের প্রসেসটা কি? সো ফার্স্ট স্টেপ হলো আপনি আ
মর্টগেজ ব্রোকার বা ব্যাংকার এবং এদের সাথে কথা বলা। যে আপনি এদের সাথে কথা বলে আপনি আগে ফার্স্ট এ জানতে হবে যে আপনি আসলে কত রেঞ্জ পর্যন্ত যেতে পারেন মর্টগেজের। হ্যাঁ? এরপরে আপনি রিয়েলটর নিয়ে আম আপনি শপ অ্যারাউন্ড করবেন প্রপার্টি। আপনার যে ক্রাইটেরিয়া গুলো আছে যে আপনি এই স্পেসিফিক নেইবারহুড এ যাচ্ছেন, আপনি এই স্পেসিফিক জিনিসগুলো আপনি খুঁজতেছেন সেগুলা। এবং আপনার রিয়েলটর আপনাকে হেল্প করবে যে আ এই অফারটা দিতে। অফার যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন আপনি একটা হোম ইন্সপেকশন করাবেন। যখন কোভিড এর খুব ক্রেজিনেস ছিল, যখন বাড়ি দুপুরে আসলে বিকালের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছিল, তখন অনেকেই হোম ইন্সপেকশনটা ওয়েভ করে দিত। হ্যাঁ? এটা নট লিগালি রিকোয়ার্ড বাট পিপল শুড হ্যাভ ইট। কারণ আপনি একটা $1,000,000 এর বাড়ি কিনতেছেন, ইউ শুড হ্যাভ ইট। বাট আম এইটা থাকা উচিত। 4th, 5th স্টেপ হলো যখন আপনি আপনার অফার অ্যাকসেপ্ট হয়ে গেল, আপনি জানেন যে এই বাসাটা আপনি কিনতেছেন, হোম ইন্সপেকশন রিপোর্ট আসলো ভালো। তখন যেটা করবেন যে আপনি এই ফাইনালাইজড ডকুমেন্ট গুলো নিয়ে আবার এই মর্টগেজ ব্রোকারের সাথে যাবেন। কারণ মর্টগেজ ব্রোকারের এই যে পারচেজ এগ্রিমেন্ট এটা লাগবে। আপনি যে অফারটা দিয়েছেন এবং যে সেলার যে এগ্রি করেছে সেই ডকুমেন্টটা লাগবে এবং ওইটার প্রপার্টি ডিটেইলস লাগবে। সো মর্টগেজ ব্রোকার আপনাকে এই ডকুমেন্টটা যখন ফাইনাল হয়ে যাবে, সো অন দ্যা ক্লোজিং ডেট যেটা হবে যে আপনার ব্যাংক আপনার লয়ারের ট্রাস্ট অ্যাকাউন্টে আ ক্লোজিং ডে অথবা ক্লোজিং ডে এর আগে আপনার টাকাটা পাঠায় দিবে। আপনার লয়ার তখন ক্লোজিং ডেট এর দিন আ এই টাকাটা নিয়ে যে সেলারের মর্টগেজটা ছিল সেটা পে অফ করে দিবে এবং ওরা আপনাকে একটা টাইটেল ইন্সুরেন্স কিনে দিবে এবং আপনাকে ওরা একটা আ আপনার নামে ওই প্রপার্টিটা রেজিস্টার করবে গভর্নমেন্টের রেজিস্ট্রিতে। সো এই ইম্পোর্টেন্ট কাজটা আপনার লয়ার করে দিবে। লয়ারের কাছে আপনি যাবেন ক্লোজিং এর ডেট অথবা আগের দিন বা পরের দিন। আ ক্লোজিং এর ডেটে সাধারণত সন্ধ্যাবেলায় দেয়। They will give you the key to the property এবং আপনি আপনার প্রপার্টিতে যাবেন। হুম? এইটাই মোটামুটি প্রসেস। অনেক সময় অনেকে রেনোভেশন করে। সো ইউজুয়ালি রিয়েলটরদের বিভিন্ন কনট্যাক্ট থাকে বিভিন্ন এরিয়াতে যারা আপনার এই কন্ট্রাক্টর থাকে। কন্ট্রাক্টরদেরকে দিয়ে আপনি রেনোভেশনটা করায় নিতে পারবেন। আচ্ছা, এনি কোয়েশ্চেন ভাইয়া? সরি টু গো ওভার দ্যা টাইম। No, no, I'm good. I'm good. I think yeah, আচ্ছা, we এখন pretty much কুইকলি আমি দেখি যে আ আমি যে এতক্ষণ ধরে বললাম যে ব্যাংক আসলে কি জিনিসগুলো দেখে। সো ব্যাংক আসলে দেখে যারা লেন্ডিং করেন তারা আপনারা অনেকেই জানেন যে 5 C's অফ ক্রেডিট বা সো বেসিক্যালি ওরা যেটা দেখে আপনার ক্রেডিট স্কোর দেখে। সো কানাডাতে আপনার ২ টা ক্রেডিট স্কোর কোম্পানি Equifax এবং TransUnion। আ কয়েকটা ব্যাংক Equifax এর রিপোর্ট অ্যাকসেপ্ট করে, কয়েকটা ব্যাংক TransUnion এরটা ইউস করে। বাট ইট ক্যান রেঞ্জ ফ্রম 300 টু 900 এবং আ 680 হলো একটা খুব ক্রিটিক্যাল আ থ্রেশহোল্ড বিকজ এইটা মর্টগেজের জন্য খুব ইম্পোর্টেন্ট একটা একটা স্কোর। 6 80 র উপরে থাকলে আপনি মোটামুটি ভালো একটা রেট পাবেন। হুম? সো ক্রেডিট স্কোর হলো আপনার একটা ইন মো আ ভালো একটা মানে ইম্পোর্টেন্ট একটা আ ফ্যাক্টর। এটাতে আপনি এটা যখন ওরা পুল করবে তখন ওরা দেখতে পারবে যে আপনার কি লায়াবিলিটি আছে। আপনার সব লায়াবিলিটি এখানে স্কোরে চলে আসবে। এবং ওরা আপনার দেখতে পারবে যে আপনি কোন লোনটা কবে পে করছেন, কতদিন পরে পে করছেন, আ আপনার কোনো কালেকশন কোনো কিছু আছে কিনা বা আপনার কোনো ব্যাংক্রাপসি ছিল কিনা, আপনার কোথায় জব আপনি ছিলেন, এগুলার সব সামারি কিন্তু এই ক্রেডিট স্কোরে চলে আসে। হুম? সো দে ক্যান সি এভরিথিং দ্যাট ইউ হ্যাভ, অনলি দ্যা লায়াবিলিটি সাইড মানে আপনার যে লায়াবিলিটি গুলো ওরা দেখতে পারে। এখন আসি ক্যাপাসিটি। ক্যাপাসিটিটা কি? যে আপনার যে ইনকাম, এই ইনকামটা কত এবং এইটা আপনি কত পর্যন্ত এফোর্ড করতে পারবেন। তো সাধারণত ওরা যেটা দেখে যে ওরা একটা মেট্রিক্স ইউস করে যে আপনার যে ধরেন আপনার ৳১,০০,০০০ যদি ইনকাম হয়, তাহলে ওরা চায় না যে আপনি বাসার জন্য মানে বাসা রিলেটেড খরচ আপনার বছরে ৩৯,০০০ এর বেশি হয়। হ্যাঁ? সো দ্যাটস কাইন্ড অফ দেয়ার থ্রেশহোল্ড এবং যেটা আমি বললাম যে স্ট্রিক্ট রুল ফলো করলে যারা যেইসব অ্যাপ্লিকেশনে স্ট্রিক্ট রুল ফলো করে, দে ক্যানট গো ওভার দিস থ্রেশহোল্ড। হুম? আবার ওরা যেটা দেখে যে ৳১,০০,০০০ ইনকাম হলে হাউস হোল্ড ইনকাম ওরা আপনি যাতে আপনার যে টোটাল আ লোন সেটা যাতে আপনার ৪৪,০০০ এর বেশি না হয়। টোটাল লোন কিরকম? বাড়ির লোন প্লাস ধরেন আপনার একটা গাড়ির লোন আছে বা আপনার একটা স্টুডেন্ট লোন আছে। এই টোটাল যাতে আপনার
৪৪০০ মানে ৪৪,০০০ এর উপরে না যায় বছরে। এবং এখানে সবকিছু গ্রোস হিসাব করা হয়। সো সো দ্যাট ওটা হলো টিডিএস, রাইট? টোটাল ডেট সার্ভিস রেশিও, সেকেন্ডটা? হ্যাঁ, এটা হলো জিডিএস আর এটা হলো টিডিএস। হ্যাঁ। আচ্ছা, আই আচ্ছা। থিংক আর ওটা আপনার ক্রেডিট কার্ড যদি মান্থলি বিল থাকে ওগুলোও তো ইনক্লুডেড, রাইট? লাইক হ্যাঁ, ফর দ্য হ্যাঁ, টিডিএস, হ্যাঁ, হ্যাঁ, লাইক টিডিএস এর সবকিছু ইনক্লুডেড সবকিছু থাকে। included। আচ্ছা। আ এরপরে যেটা ওরা দেখে যে আপনার অ্যাসেট লায়াবিলিটির কম্পোজিশন টা কিরকম? আপনি বলতেছেন যে আপনি আম অনেক ওয়েলথি, আপনার অনেক অ্যাসেট আছে। সো দে আর মোর লাইকলি টু লেন্ড ইউ মানি। সো অনেক সময় যারা প্রাইভেট ওয়েলথ এ কাজ করে বা হাই নেটওয়ার্থ আ সেকশন এ কাজ করে, they lend a lot of money based on their investment. So that's also one way to lend money. এবং ওরা যখন দেখে মর্টগেজ অ্যাপ্লিকেশন তখন ওরা মেক সিউর করে যে আচ্ছা এই ভদ্রলোকের যে নেটওয়ার্কটা আমি দেখতেছি, আ does it make sense to his লাইফ সাইকেল? ধরেন অনেক সময় একটা ইয়াং স্টুডেন্ট যে কিনা মাত্র মেডিকেল স্কুল থেকে পাশ করল। For that person it makes sense to have a big medical school debt. হুম? So they know already যে আচ্ছা একজন কিনা মাত্র রেসিডেন্সি পাস করছে, they're supposed to have $300,000-400,000 মেডিকেল স্টুডেন্ট লোন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডিভোর্স হলো। ডিভোর্স হওয়ার পরে সব অ্যাসেট ডিভিশন হয়ে যায়। সো ওরা যখন এই অ্যাপ্লিকেশন গুলো দেখে তখন ওরা চিন্তা করে যে আচ্ছা আমি যে নেটওয়ার্থ এর কথা বলতেছি যে অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, ডাজ ইট মেক সেন্স ইন হিজ লাইফ সাইকেল? হুম? ওরা এটা দেখে। যদি একজনের দেখা যায় যে 60 ইয়ার্স ওল্ড, তার খুব ভালো ইনকাম ছিল সারা সারা থ্রু আউট দ্য লাস্ট 30 ইয়ার্স, বাট তার কোনো সেভিংস নাই। দ্যাটস ভেরি আনইউজুয়াল এবং তখন ব্যাংক কোয়েশ্চেন করা শুরু করবে যে আচ্ছা তুমি এত বছর ধরে এত ভালো, ভালো ইনকাম করলা। তোমার অ্যাসেট নাই কেন? So then we have to explain. হ্যাঁ? সো এছাড়াও আরো যে এই জিনিসগুলো ওরা দেখে যে collateral obviously যে প্রপার্টিটা লেন্ড করতেছে সেটার কন্ডিশন কি? সেটার মার্কেট ভ্যালু কি? এবং সেটা কোন সিটিতে কোন জায়গায় এই জিনিসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ হলো বেসিক্যালি ওরা এই collateral এর উপরেই কিন্তু আপনার মর্টগেজটা দিচ্ছে। আপনাকে যে $1,000,000 দিচ্ছে, আপনার কিন্তু বাড়ির উপরেই দিচ্ছে। আপনাকে কিন্তু এমনি, এমনি দিচ্ছে না। এছাড়াও আপনার ক্যারেক্টার দেখবে যে আপনার জব স্টেবিলিটি কিরকম, আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি কিরকম, আপনি কি রেসপন্সিবল বরোয়ার ছিলেন কিনা, আপনার অন্যান্য লোনের ব্যাপারে, এগুলো সবই দেখবে। লাস্ট যেটা, এটা আমি এড করছি, সেটা হলো যে আপনার ইকোনমিক কন্ডিশন, যেটা আপনার ওভারঅল জব মার্কেটের অবস্থা বা আপনার যে ব্যাংকের ইন্টারনাল ইস্যু। যদি ব্যাংক ধরেন আ সিলিকন ভ্যালি ব্যাংক গত বছর যেটা হইছে, when they have something like this, they are not focusing on lending. So they're going to focus on lending. So আ এগুলো সাধারণত ব্যাংক সাধারণত দেখে যখন আপনার একটা মর্টগেজ অ্যাপ্লিকেশন দেয়। সো ক্রেডিট স্কোরটা কি? ক্রেডিট স্কোরটা হলো যেটা বললাম যে এইটা আপনার পেমেন্ট হিস্ট্রিটা আপনার সবচেয়ে বড় ফ্যাক্টর যে আপনি কত দ্রুত আপনি লোনটা শোধ করে দিচ্ছেন। সো দ্যাট ইস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ফ্যাক্টর অফ ইউর ক্রেডিট স্কোর। এছাড়াও আপনার কত টাকা আপনার ব্যালেন্সড আর কত টাকা আপনার লিমিট, দ্যাটস অলসো ভেরি ইম্পোর্টেন্ট। যদি ধরেন আপনার সবগুলো ক্রেডিট কার্ডের লিমিট মিলায় আপনি দেখা যাচ্ছে $20,000 লিমিট, বাট আপনি মাত্র খরচ করতেছেন $2,000 প্রত্যেক মাসে। দ্যাটস এ ভেরি গুড নাম্বার। কারণ আপনি মাত্র 10% ইউস করতেছেন। বাট আপনার যদি দেখা যায় যে ক্রেডিট কার্ডের লিমিট আপনার ৳20,000 বাট আপনি খরচ করছেন ৳19,000। আপনি প্রায় 90% এর উপরে আপনার আ ইউটিলাইজেশন করে ফেলছেন। সো আপনার ব্রিথিং রুম নাই। সো তখন আপনার স্কোরটা কমে যাবে। হ্যাঁ? আ এছাড়াও আপনি কত বছর ধরে ক্রেডিট ইউস করেন, আপনার কত বছরের ক্রেডিট হিস্ট্রি সেটা একটা ইম্পোর্টেন্ট। কোন ব্যাংক্রাপসি অনেক সময় দেখা যায় যে ফোন বিল পে করে না। ফোন বিল পে করে না, ৳৫০০ র একটা ফোন বিল বসে আছে। ইটস গোনা ডেস্ট্রয় ইউর ক্রেডিট স্কোর। হ্যাঁ? এছাড়াও ইনকোয়ারি, আপনি যখনই একটা লোনের অ্যাপ্লিকেশন করবেন, আপনার যখনই ক্রেডিট পুল করবে, দ্যাট লোয়ারস ইউর ক্রেডিট স্কোর আ লিটল বিট। সো এই সবগুলোই আপনার ক্রেডিট স্কোরের উপর ফ্যাক্টর করে। আর যেটা বললাম ওই যে ইনকামের ব্যাপারটা, ক্যাপাসিটির কথাটা বললাম। এটা একটা কুইক কম্প্যারিজন যে আ ২ মাস আগ পর্যন্ত আপনি এইসব সিটিতে বাড়ি কিনতে গেলে আপনার এই ধরনের ইনকাম দরকার হয়। আর আমি থাকি টরন্টোতে। এখানে এভারেজ হাউসের দাম হলো 1.1 মিলিয়ন। সো দ্যাট মিনস আমার হাউস হোল্ড ইনকাম এট লিস্ট 215,000 হতে হবে। ওহ লর্ড! আ ক্যালগারিতে কেউ যদি থাকে, they need $120,000 হাউস হোল্ড ইনকাম। হ্যাঁ?
এটা বলপার্ক নাম্বার, কারণ ইন্টারেস্ট রেট কমা বাড়ার সাথে, সাথে স্ট্রেস টেস্টেরও নাম্বার উঠানামা করে। So it will depend, but you need something around this number. So যারা এডমন্টন বা উইনিপেগে থাকে, they can qualify with a much smaller income. আচ্ছা। এখন আসি, আর কতগুলো স্লাইড আছে? আরো ৬ টা স্লাইড আছে। আমি কুইকলি যাচ্ছি। সরি তানভীর ভাই ফর টেকিং সো লং। Okay, no আ worries. অ্যাপ্রেজাল ফি আপনি যখন ক্লোজিং করবেন, ক্লোজিং এর সময় আপনাকে কিছু টাকা সেট অ্যাসাইড করে রাখতে হবে ডাউন পেমেন্ট ছাড়া, এবং আপনার লেন্ডার এটা দেখতে চাবে। আ এটা কিরকম? অ্যাপ্রেজাল ফি ওই যে যেটা বললাম, হোম আপনাকে যখন লোন দিবে ব্যাংক, ওরা মেক সিউর করতে চায় যে আম এই প্রপার্টিটার ভ্যালু আপনি যেটা বলতেছেন সেটা কিনা। সো ওরা একটা অ্যাপ্রেজাল করায়। অ্যাপ্রেজাল এর জন্য সাধারণত $৩ থেকে $৫০০ চার্জ করে। অনেক সময় এই ব্যাংকটা অ্যাবসর্ব করে ফেলে। ব্যাংক কাস্টমারকে চার্জ করে না। বাট ইট ক্যান রেঞ্জ ফ্রম 3 to 500। লিগ্যাল ফি যেটা বললাম, লয়ারের যে ফিসটা, ইট ক্যান রেঞ্জ ফ্রম এনিওয়্যার $1500 to $2500। ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স, আপনি যখনই বাসা কিনতে যাবেন, আম এক্সক্লুডিং অ্যালবার্টা এবং সাসকাচুয়ান, অন্যান্য সব প্রভিন্সেই ওরা একটা ল্যান্ড ট্রান্সফার ফি চার্জ করে। হ্যাঁ? এবং এটা বায়ার দেয়, এবং এটা ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য কিছুটা রিবেট পাওয়া যায়। আমি এটা পরের একটা স্লাইডে বলতেছি কত টাকা রিবেট পাবেন। এছাড়াও আপনি যদি নতুন বিল্ডিং কিনতে যান, হ্যাঁ? নতুন বিল্ডিং কিনতে গেলে যারা ধরেন প্রি কনস্ট্রাকশন বাড়ি কেনে, ওই বাড়িটার লিস্টিং প্রাইস এর মধ্যে জিএসটি, এইচএসটি ইনক্লুডেড থাকে। সো আপনি ধরেন একটা $1 মিলিয়ন এর বাড়ি কিনতেছেন। $1 মিলিয়ন এর বাড়ি কিন্তু আসলে $1 মিলিয়ন না। ওইটার দাম ছিল ৳৯,০০,০০০। ওটার উপরে 10% 12% ট্যাক্স, ওইটা ওই কারণে আপনার $1 মিলিয়ন হইছে। হ্যাঁ? সো এই টাকাটা চলে যায় গভর্নমেন্টের কাছে। এই জিএসটি, এইচএসটি। এখন আপনি যদি ফার্স্ট টাইম হোম বায়ার হন, তাহলে ইউজুয়ালি আপনার বিল্ডার্স আপনাকে জিজ্ঞাসা করবে যে, আপনি কি ফার্স্ট টাইম হোম বায়ার কিনা? তাহলে ওরা আপনাকে একটা ক্রেডিট দিবে, এবং এই ক্রেডিটের অ্যামাউন্টটা আমি পরের স্লাইডে বলতেছি। বাট any pre-construction house or any property needs to pay GST, HST tax. মর্টগেজ ডিফল্ট ইন্সুরেন্স, যেটা আমি বললাম, আ অনেকক্ষণ ধরে কথা বলছি ওটা নিয়ে। সো ইট প্রটেক্টস দ্য লেন্ডার। সো এখানে দেখবেন যে এই কোয়েশ্চেনটা সবাই করে যারা ১ম বার বাড়ি কেনে। তারা কনফিউজড হয়ে যায় যে এতগুলা ইন্সুরেন্স, এবং ডাজ ইট মিন মানে এই ৪ টা ইন্সুরেন্স কি একই জিনিস কিনা? এই ৪ টা ইন্সুরেন্স ৪ টা ডিফারেন্ট ইন্সুরেন্স, এবং ৪ টা ইন্সুরেন্স ৪ টা ডিফারেন্ট জিনিসকে প্রটেক্ট করতেছে। সো মর্টগেজ ডিফল্ট ইন্সুরেন্স কি? যেটা আমরা ১ম এই বললাম যে ব্যাংককে প্রটেক্ট করে। যে আমি যদি ব্যাংক আ মর্টগেজ দিতে ফেইল করি, ইট প্রটেক্টস দ্য ব্যাংক। 2nd টা কি? টাইটেল ইন্সুরেন্স। টাইটেল ইন্সুরেন্স আপনার লয়ার আপনাকে ক্লোজিং এর দিনে কিনে দিবে। আ এটা কি করে যে অনেক সময় টাইটেল ফ্রড হয়। যেমন একজন বাসা আরেকজনের বিক্রি করে দেয়। ওই যে মাঝখানে কয়েকটা নিউজ আসছিল টরন্টোতে যে আম ওই আ আইডি কার্ড ফ্রড করে আপনার একজনের বাসা আরেকজন বিক্রি করে দিছিল। সো টাইটেল ইন্সুরেন্স উইল প্রটেক্ট ইউ ইন দোজ কাইন্ড অফ সিচুয়েশন, এবং মোটামুটি সব লয়ারই আপনাকে টাইটেল ইন্সুরেন্স কিনে দিবে। যদি কারো না থাকে, I highly recommend get a title insurance, very cheap. Any lawyer can buy it for you. এবং it can cost only 250 to 500, but it will protect you from this kind of fraud এবং টাইটেল ডিফেক্ট যদি থাকে। ধরেন আপনার একটা যে জমির দাগ, that has some issue, হ্যাঁ? সো ওইসব ক্ষেত্রে আপনাকে টাইটেল ইন্সুরেন্স আপনাকে হেল্প করবে। 3rd সেটা হলো লাইফ ইন্সুরেন্স, মর্টগেজ লাইফ ইন্সুরেন্স। আপনার যেই ব্যাংকের সাথেই যান, they will try to sell you a mortgage life insurance. এটা কি? যে যদি আমি মারা যাই বা আমি যদি ক্রিটিক্যাল ইলনেস এ পড়ি, তাহলে ওই ইন্সুরেন্স কোম্পানি এই ব্যাংকের মর্টগেজটা শোধ করে দিবে। হ্যাঁ? এটা সোল্ড বাই ব্যাংক, এবং এটা আমি যেটা বলি যে তানভীর ভাইকে আরেকদিন বলছিলাম যে ক্রেডিট কার্ডের ইন্সুরেন্স হলো আমার সবচেয়ে বাজে প্রোডাক্ট গুলোর একটা, আমার জানা মতে। আম mortgage life insurance is another one. So I will explain this in the insurance topic, but mortgage life insurance is very costly এবং ব্যাংকের জন্য extremely profitable, এবং ব্যাংকগুলো সাধারণত ওদের একটা রিকোয়ারমেন্টই থাকে যে you have to answer the question, মানে আপনি নিবেন না সেটা at least অ্যান্সার করতে হবে ওদেরকে। হ্যাঁ?
এটাও ব্যাংককে প্রোটেক্ট করতেছে। 4th যে ইন্সুরেন্সটা সেটা হলো হোম ইন্সুরেন্স। এটা হলো আপনি যে হোম অ্যান্ড অটো অ্যাডভাইজার যারা তাদের কাছ থেকে আপনি নিবেন। এটা আপনাকে প্রোটেকশন দিবে আপনার বাড়িটাতে। যে যদি কোনো আর্থকুইক হয় বা ফায়ার হয়, কোনো ওয়াটার ড্যামেজ হয়, সেটা আপনার বাসাটাকে প্রোটেক্ট করবে এবং আপনি একটা হোম ইন্সুরেন্স অ্যাডভাইজার এর কাছ থেকে এইটা নিবেন। আপনাকে মাসে, মাসে প্রিমিয়াম পে করতে হবে। ইউজুয়ালি সবাই হোম অ্যান্ড অটো একসাথে নেয়। সো এটার প্রিমিয়ামটাও আপনার ডিপেন্ড করবে লোকেশনের উপরে। সো ৪ টা ডিফারেন্ট, ডিফারেন্ট ইন্সুরেন্স। হুম? এনি কোয়েশ্চেন ভাইয়া? No, I'm good. I'm good. So basically, uh, I was thinking, oh yeah, title insurance টা I was confused. So এখন হ্যাঁ, বুঝলাম টাইটেল যে ওটা ইন্সুরেন্স কি শুধু হয়। টাইটেল জন্য রাইট, এবং এটা খুবই রাইট, ইনএক্সপেনসিভ বাট ইট ক্যান সেভ ইউ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ডলার্স। রাইট, রাইট। ওকে, ওকে। Yeah, so আচ্ছা, otherwise বুঝছি, হ্যাঁ। Go ahead. এভরিথিং হ্যাঁ। এখন আমরা জাস্ট খুব কুইকলি একটা জিনিস দেখে নিব যে ক্লোজিং কস্ট। যদি আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হন, আমি এখানে এক্সাম্পল $1,000,000 একটা প্রপার্টি ইন টরন্টো। টরন্টোতে ২ ধরনের ট্যাক্স হয়। একটা হলো অন্টারিও ল্যান্ড ট্রান্সফার এবং আবার মিউনিসিপ্যালিটি ট্রান্সফার। এই কারণে আ আপনি ধরেন একটা $1,000,000 এর বাসা কিনতে যাবেন, আপনার টোটাল খরচ হবে অলমোস্ট ৳২৭,০০০ র মতো। এক্সট্রা। রিবেট দেওয়ার পরেও, আচ্ছা, ফার্স্ট টাইম হোম বায়ার এর রিবেট দেওয়ার পরেও। সো এই টাকাটা আপনার আলাদা করে রাখতে হবে ডাউন পেমেন্ট ছাড়া। সো কিপ ইন মাইন্ড। হুম? আর আউট অফ টরন্টো একটা ট্যাক্স আউট অফ কম, রাইট? প্রভিন্স আমি দেখাচ্ছি আরেকটা। সো এইটা হলো আপনার যারা 2nd বাড়ি কিনতেছে। ধরেন একটা বাড়ি এদের আছে, ফার্স্ট টাইম হোম বায়ার এর জন্য কোয়ালিফাই করে না। সেইম সেইম নাম্বার বাট এইটা হলো রিবেট ছাড়া। কারণ তারা তো রিবেটের জন্য কোয়ালিফাই করে রাইট, না। রাইট, তাদেরকে আরো বেশি দিতে হচ্ছে। সো এই টাকাটা পুরোটাই যাচ্ছে গভর্নমেন্টকে, গভর্নমেন্টের পকেটে। সো গভর্নমেন্ট খুশি হয় কেন? বেশি হাউজিং অ্যাক্টিভিটি হলে? কারণ they have more money to you know waste. রাইট, হ্যাঁ? কারণ প্রত্যেকবার ট্রান্সেকশন হলেই তারা টাকা পাচ্ছে। আর রাইট, আমাদের দেশের মতো তো এখানে হয় না যে আমাদের দেশে যেরকম আম ৳২,০০,০০,০০০ র প্রপার্টি আ ৳৪০,০০,০০০ দেখায় দিল। কারণ হলো ওই যে বায়নার সময় টাকা কম, সরকারের রাইট। খাজনা কম যাচ্ছে। বাট এখানে তো সবকিছু ইলেকট্রনিক্যালি হয়। There is no way you can আম মানে এটা আন্ডার ইনভয়েস করার কোন সুযোগ নাই। সো বাট এই এখানেও তো কারণে করা যায় কিন্তু অ্যাপ্রাইজাল ভ্যালুর কাছাকাছি, রাইট? You can go lower than appraisal value. না, এখানে আপনার এটার সুযোগটা নাই। কারণ হলো যে আপনার লয়ার আপনাকে অ্যা ওরা যদি কখনো ব্যাংকের ডকুমেন্ট দেখে, ব্যাংকের ডকুমেন্ট ক্রস ও চেক করলেই তো পেয়ে যাবে। যে রাইট, রাইট। এটার পারচেজ প্রাইস কত ছিল। এটা only possible if private sale. প্রাইভেট সেলে হ্যাঁ, প্রাইভেট সেলে আমি 100% সিউর না আমি। বাট এটা আরেকটা এক্সাম্পল সেইম $1,000,000 মন্ট্রিয়ালের ক্ষেত্রে যেখানে আপনার আ কোনো এত কম? নাই। সো ইটস ভেরি ইনএক্সপেনসিভ ইন মন্ট্রিয়াল অর আদার সিটি। সো আপনার যেই সিটিতে আপনি কিনবেন, আপনার মর্টগেজ ব্রোকার উইল টেল ইউ যে ওই সিটিতে আপনার ক্লোজিং কস্ট কত। সো দে উইল টেল ইউ যে আচ্ছা আ ডাউন পেমেন্টের পাশাপাশি আপনাকে এই পরিমাণ টাকা ক্লোজিং কস্ট এর জন্য রাখতে হবে। এত কম? ওয়াও! সেজন্যই তো বললাম যে অন্টারিও গভর্নমেন্ট তো চায় যে বাড়ি অ্যাক্টিভিটি বেশি থাকুক। কারণ আ ওদের তো বিশাল রেভিনিউ লস। রাইট। আচ্ছা লাস্ট 2 টপিকস এইটা অনেকেই 90% মানুষই মিস করে। সেটা হচ্ছে যে মুভিং এক্সপেন্স তারা ফরগেট করে। যে মুভিং এক্সপেন্স টা কি? যদি আপনি কাজের সন্ধানে আপনি ধরেন একটা বাসা বিক্রি করে দিয়ে আরেকটা বাসায় গেলেন। কাজ অথবা ফুল টাইম স্কুল এই ২ টা জিনিসের জন্য আপনি যদি ৪০ কিলোমিটারের বেশি আপনি আ রিলোকেট করেন তাহলে এটা হলো ডেফিনিশন, সিআর এর ডেফিনিশন। তাহলে আপনার যে মুভিং এক্সপেন্স এর যে খরচগুলো সেগুলো আপনি ডিডাক্ট করতে পারবেন। হ্যাঁ? যেমন আমি আগে থাকতাম সাসকাটুনে। আমি যখন চলে আসি I took a transfer. সো আমি একটা নতুন ব্রাঞ্চে আসি। সো ইটস a job to a new location. So all the আম এক্সপেন্সেস লাইক আমি যে হোটেলে ছিলাম, আমি যে মিল এক্সপেন্স সবগুলো আমি পরবর্তীতে ডিডাক্ট করতে পারছি। ইনফেক্ট আমার ট্রাভেল যে আমি করছি, গাড়ি নিয়ে আসি, ফিউল এক্সপেন্স অথবা যে ওইসবও আমি একটা ফ্ল্যাট রেট এখানে আপনি ২ টা ভাবে ক্যালকুলেট করতে পারেন। ডিটেইল মেথড অথবা সিম্পলিফাইড মেথড। আম সো এনি কম্পিটেন্ট অ্যাকাউন্টেন্ট আমি কেন কম্পিটেন্ট বললাম? কারণ আমাদের এখানে তো আসলে ৳২০ ৳২৫ দিয়েও অনেকে ট্যাক্স ফাইল করে।
ইউ আর নট গোইং টু গেট গুড সার্ভিসেস ফ্রম দোজ পিপল। বিকজ তারা হচ্ছে শুধুমাত্র আপনি যা দিবেন সেটাই খালি সফটওয়্যারে ইনপুট দিচ্ছে। যারা গুড অ্যাকাউন্টেন্ট দে হ্যাভ এ চেকলিস্ট এবং ওখানে লেখা থাকে যে হ্যাভ ইউ মুভড টু আ নিউ প্লেস ফর সো আপনি যদি এই পারপাসে মুভ করে থাকেন দেন ইউ ক্যান ডিডাক্ট আ লট অফ স্টাফ। কেমন? ট্রান্সপোর্টেশন কস্ট, ট্রাভেল এক্সপেন্স, টেম্পোরারি লিভিং, মিল, লজিং, তারপরে আপনার যে এক্সিস্টিং লিজ আপনার যদি থাকে ওইটা ক্যানসেল করতে যদি কোনো পেনাল্টি দিতে হয় সেটা। ইনফেক্ট আপনি যদি বাড়ি বিক্রি করে দেন সেটার যে রিয়াল এস্টেট কমিশন, মর্টগেজ পেনাল্টি all can be deducted. So it's a sizable amount for some people who are selling their house, going to a new house এবং তারা আ এই সবগুলোর অ্যাডভান্টেজ নিচ্ছে। So anytime you are eligible, always keep receipt এবং একজন কম্পিটেন্ট অ্যাকাউন্টেন্ট কে বা ট্যাক্স যে বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও আপনাকে বলে দিতে পারবে। আ ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা। So they can also help you out with this. আ লাস্ট যেটা সেটা হলো যে আপনি ফার্স্ট টাইম হোম বায়ার এর জন্য কিছু ট্যাক্স ক্রেডিট এবং রিবেট পাবেন। সেটা হলো যে যেটা বললাম যে যদি আপনি নতুন বাড়ি কিনেন প্রি-কনস্ট্রাকশন আ তাহলে আপনি ফেডারেল থেকে 36 $6,300 এর রিবেট পাবেন। আর প্রভিন্স থেকে আপনি ২৪,০০০ পর্যন্ত। সো এটা ইচ প্রভিন্স হ্যাজ ইটস ওন রুলস এবং এখানে বিভিন্ন লেভেলের ব্রেক পয়েন্ট আছে। সো হোয়াটএভার প্রভিন্স ইউ আর ইন, check your own rules, but typically you will see some sort of ফেডারেলের ক্ষেত্রে সব প্রভিন্সেই এক। আর বিভিন্ন প্রভিন্সে এই অ্যামাউন্টটা ভ্যারি করবে। So if you are paying hundreds and thousands of dollars, you can get a little bit of money back from the government. হুম? আ এইটা আপনার আ যে ইয়ে যে কিনা আপনার প্রপার্টি ডেভেলপারই আপনাকে এই অ্যাপ্লিকেশনের সময় আপনাকে ওটা করে দিবে। সেকেন্ড হলো ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স যেটা বললাম যে ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স যেমন অন্টারিওতে ৩,৬৮,০০০ পর্যন্ত এক্সেম্পট। এনিথিং ওভার দ্যাট দে হ্যাভ এ স্কেল এবং এটার জন্য আপনি সর্বোচ্চ ৳৪,০০০ রিফান্ড পাবেন। আর থার্ড যেটা সেটা হলো ট্যাক্স ক্রেডিট। এটা সবার জন্য। সেটা হলো যে আপনি যদি একটা বাড়ি কেনেন তাহলে আপনাকে ওরা ৳১০,০০০ একটা অ্যামাউন্ট এটা 15% of 10,000 which is $1,500 এই টাকাটা আপনার ট্যাক্স ক্রেডিট হিসেবে পাবেন। সো আপনি যদি কোন ট্যাক্স আপনাকে দিতে হয় বা আপনার যে আ আপনি যদি জব করেন সেটার যে ট্যাক্স দিতে হয়, এই ৳১৫০০ আপনি ওই ট্যাক্সটা আপনাকে কমায় দিবে। হুম? সো আপনি হয়তোবা কিছু টাকা সেভ করতে পারবেন এবং এটা আপনি যেই বছর ট্যাক্স সাবমিট করবেন, ধরেন আপনি একটা বাড়ি ২৪ সালে কিনলেন। আপনি যখন ২৪ সালের ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন নেক্সট ইয়ার এর এপ্রিলে, তখন আপনার ট্যাক্স সফটওয়্যার বলে দিবে যে কোয়েশ্চেনটা থাকবে যে আপনি কি নতুন কোন বাড়ি কিনেছেন কিনা? সো আপনি যদি ইয়েস বলেন তাহলে অটোমেটিক্যালি ও ক্যালকুলেট করে দিবে। অথবা আপনি যদি কোন অ্যাকাউন্টেন্ট এর সাথে করেন, মেক সিউর যে আপনি তাকে বলে দিচ্ছেন যে আপনি একটা বাড়ি কিনেছেন। তাহলে হি উইল এপ্লাই ফর দিস ট্যাক্স ক্রেডিট। দ্যাটস ইট ভাইয়া, তানভীর ভাই। Okay, interesting session. So hopefully next week, what we are doing, we're continuing with this topic সো or নেক্সট উইকে যেটা আমি করব প্ল্যান করেছি যে অনেক স্লাইড আমাকে বাদ দিতে হয়েছে যেটা আসলে হাউজিং মার্কেট রিলেটেড। যেটা অনেকটা ওই যে যেটা বললাম যে মর্টগেজ ফ্রড বা ওইসব নিয়ে। সো we will try to have a session for that in the next session এবং we'll go from there. okay, okay, excellent. Excellent. So we will see you next week. And, ওকে ভাইয়া। all right, take care.